জন্ম কিন্তু এমনি এমনি না, পারপাস অফ লাইফ থাকে। তো ধরো 3টে লেসন আমরা শিখতে নামছি, সেই 3টে লেসন আমরা শিখতে গিয়ে কতজনের সাথে কার্মিক হয়ে গেলাম সেটারও একটা হিসেব আছে। সেই কর্মাকে শেষ করতে আবার আমাদের জন্ম নিতে হয়। ঠিক আছে, তখন কি তুমি যে লক্ষ্যতে জন্মেছো এবং এসেছো সেটা কিন্তু ইউনিভার্স কিন্তু পরীক্ষার জালের মধ্যে ফেলে দেয়। তো যখন তুমি জালটা কেটে কেটে এগোচ্ছ না রাইট দিকে, তখন ইউনিভার্স তোমাকে পাজলটা সরিয়ে দিয়ে হেল্প করে। দিস ইজ কল্ড ইউনিভার্সাল ল প্লাস প্রোগ্রাম। হ্যাঁ, হি ইজ দ্য বিগেস্ট সায়েন্টিস্ট। মানে যে লেসনটা মানে নেওয়ার জন্য পৃথিবীতে জন্ম, এবার ওই লেসনটা নিতে যেয়ে অনেকের দেখা যাচ্ছে আরো 5-6টা কর্মা ক্রিয়েট হয়ে যাচ্ছে, এবার তার জন্য তাদের জন্মটাও বেড়ে যাচ্ছে। মানে এটা তো তাহলে চলতেই থাকছে। শেষ কোথায় তাহলে? শেষটা এইভাবে করাতে হয়, শেষটা তো শেষ হয় না। এখানেই পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপির মূল আধারই হচ্ছে ক্ষমা। সোলের চাউনি কখনো চেঞ্জ হয় না, বডি চেঞ্জ করি আমরা, কিন্তু চোখের চাউনি সেম। আমরা ওই জন্য পিএলআর এ বলি যে লুক ইনটু দ্য আইজ, ট্রাই টু ফাইন্ড আউট হু ইজ হি অর শি। বলেছিলাম যে আমার সোলের এজ হচ্ছে 21 crores অফ ইয়ার্স, তার থেকেও বেশি। ঝাঁপিয়ে পড়ে ভালো মানে হেল্প করার জন্য, দে আর ওল্ড সোলস। নিউ সোল কখনো পারবে না, কারণ তারা শিখছে। পাস্ট লাইফ রিগ্রেশন কথাটাই হচ্ছে যে আমি যে জিনিসগুলো ভুল করে এসেছি বা যে জিনিসগুলো খুব সুন্দর কাজ করে এসেছি সব আবার মনে করা, যেটাতে ম্যাক্সিমাম যেটা হয় যে এই জন্মে যে বাধাগুলো সেটাকে কাটানো। আচ্ছা, এই যে দৈবিক সেশন মানে সেটা চলাকালীন মানে কোনো সোল কি মানে স্থূল শরীর ছেড়ে কি সূক্ষ্ম শরীরে প্রবেশ করে? সবাই ওইভাবেই যায়। আচ্ছা, অনেকের অনেকের সময় প্রচন্ড প্রবলেম হয়ে যায়, ওরে বাপরে মানে বাপ। ফিরতে আবার না না, ওটা কোনো অসুবিধা হয় না। আচ্ছা, নিয়ে যাওয়াটাই প্রচন্ড কঠিন। আকাশিক রেকর্ড বলতে কি বোঝায়? দেখো, আকাশিক রেকর্ড হচ্ছে চিত্রগুপ্তজির যে লাইব্রেরি, যেটাকে মানে যার আন্ডারে যার সুপারভিশনে কাজ হচ্ছে তিনি হচ্ছেন লর্ড ব্রহ্মা, তার নিচে কাজগুলো হচ্ছে। তো সেই লাইব্রেরিটাই হচ্ছে আকাশিক লাইব্রেরি, যেখানে আমাদের প্রথম জন্ম থেকে নিয়ে আমরা কটা জন্ম নেব এবং কি কি নামে কোথায় কোথায় এভরি ডিটেলস ওখানে থাকে। চোখটা বন্ধ করে একটা পদ্ম ফুলকে ভিশনে দেখার চেষ্টা করো। একটা পদ্ম ফুল ফুটে আছে, ঠিক আছে, বা এমনি আধ ফোটা পদ্ম ফুল ধীরে 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 ফুটছে। যে মন্ত্রটা, যে ভাইব্রেশনটা, অনেকে ভাইব্রেশন শুনতে পারে, সেইটা শুনেও যদি পদ্ম ফুল দেখা যায়, দ্যাট ইজ মেডিটেশন। গুরু আপনাকে খুঁজে নেবে, আপনাকে গুরু খুঁজতে হবে। নমস্কার, 24 আওয়ার্স টিভি পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। পাস্ট লাইফ বা পূর্বজন্মের রহস্য কী? প্রত্যেকেরই কি পূর্বজন্ম থাকে? পূর্বজন্মে ঘটে যাওয়া কোনো ঘটনার প্রভাব কি বর্তমান জীবনে পড়তে পারে? কিভাবে আমরা আমাদের পাস্ট লাইফ জানতে পারবো? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আজকেরই বিশেষ পডকাস্টে। আর এই পডকাস্টে যিনি আজ আমাদের বিশেষ অতিথি, তিনি হলেন স্পিরিচুয়াল সাইকিক হিলার রিনিতা ম্যাডাম। ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের পডকাস্টে। নমস্কার।
আর অবশ্যই আজকের পডকাস্টে আপনারা চোখ রাখবেন, কারণ এই পডকাস্টের মাধ্যমে পূর্বজন্ম বা পুনর্জন্ম, পাস্ট লাইফ, এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন। অনেকের মনেই কৌতূহল থাকে বা প্রশ্ন থাকে যে পূর্বজন্ম কি আদৌ থাকে বা পুনর্জন্ম কি আদৌ হয়, সেই প্রশ্ন বা কৌতূহল অনেকেই মনেই থাকে। সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আপনারা পেয়ে যাবেন আজকের এই বিশেষ পডকাস্টে। তো ম্যাডাম, প্রথমেই জানতে চাইবো যে এই পূর্বজন্ম বা পাস্ট লাইফ মানে সেটা কি সত্যি হয় বা এটার রহস্য কি? রহস্য হচ্ছে ইউনিভার্স। আচ্ছা। কারণ ওখান থেকে আমরা আসছি। আর একটা লাইফ তো অবশ্যই না, এনার্জি কোথায় ফর্ম করছে, কবে ফর্ম করছে সেটা ইউনিভার্স জানে। তো আমি সমস্ত কিছু বাবার উপরে ছেড়ে দিয়েছি। হোয়াট এভার আই উইল বি সেইং, উনি যেটা বলাচ্ছেন আমি বলে যাব। তো এক একজনকে এক একটা কর্ম দিয়ে আমাদের কিছু লেসেন্স থাকে। জন্ম কিন্তু এমনি এমনি নিই না, পারপাস অফ লাইফ থাকে। একদম। তো ধরো 3টে লেসন আমরা শিখতে নামছি, সেই 3টে লেসন আমরা শিখতে গিয়ে কতজনের সাথে কার্মিক হয়ে গেলাম সেটারও একটা হিসেব আছে। সেই কর্মাকে শেষ করতে আবার আমাদের জন্ম নিতে হয়, কারণ লেসন তো লার্ন করতেই পারিনি আমরা। ধরো ফর এক্সাম্পল লেসন হচ্ছে স্যাক্রিফাইস, একদম। কিন্তু এমন একটা সিচুয়েশন ইউনিভার্স দিয়ে দেবে যেখানে তুমি সেলফিশ হয়ে আছো ফর এক্সাম্পল, কিন্তু তোমাকে ইউ হ্যাভ টু লার্ন হোয়াট ইজ স্যাক্রিফাইস। তখন তোমার সামনে এমন এমন সিচুয়েশন এনে দেবে যে তোমাকে দিয়ে দিতে হচ্ছে, সেটাই পরীক্ষা তুমি দিতে পারছো কিনা। যখন তুমি ধরো আই এম গেটিং গুজবাম্পস, যখন তুমি ধরো একদম আমি একটা স্মল এক্সাম্পল দিচ্ছি, ধরো একটি বাচ্চার কাঁদছে আর তুমি কিছু খাচ্ছ, মানে ধরো সাপোজ খুব এক্সপেন্সিভ কোনো ফুড তুমি নিয়েছো খাবে বলে, সামনে একটি বাচ্চাকে দেখছো তার মায়ের কোলে বসে এসে কাঁদছে, তার খাওয়া নেই। তুমি যদি ওই এক্সপেন্সিভ ফুডটা তাকে দিয়ে দিলে মন থেকে, যে ভাবলে না যে আমার খাওয়া হলো না, ঠিক আছে দিলাম আর কি, না, আরে ও খেতে পারছে না, ওকে দিয়ে দিই একটু পেটটা ভরুক বাচ্চারা, আমি তো আবার কিনে নিতে পারবো, আমি তো সেই এবিলিটি ভগবান আমাকে দিয়েছে বা ইউনিভার্স আমাকে দিয়েছে। এই যে তুমি ওকে মন থেকে দিলে, ইউনিভার্স জাস্ট ওয়েটস ফর দ্য ইন্টেনশন। ইয়োর ইন্টেনশন ইজ পিওর, তুমি ওকে দিয়ে দিলে কিন্তু উইদাউট থিঙ্কিং কি আমার মানিটা বরবাদ হয়ে গেল, এটা না ভেবে তুমি দিলে যখন ইউ পাস দ্য এক্সাম, তখন তোমার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে একটা আপলিফটমেন্ট হয়, একটা জাম্প। এই ওয়ার্ল্ডে হয় তোমার দেখবে খুলে গেল রাস্তা, অপরচুনিটিস আসতে থাকবে তোমাকে, তুমি কি করে এগোবে, দেবে টাকা পয়সা আরও আসতে থাকবে। তখন তোমার মাথায় আসতে থাকবে কি যদি তুমি ঠিক পথে যাও, যে আমি না দিন দুঃখীদের জন্য কিছু করতে চাই, একটু কিছু না করলেও টাকা প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট দিলাম, 1001 রুপিস দিয়ে দিলাম, 10,000 তো দিতে পারছি না, 1001 ইমপ্রুভমেন্ট, যে কিছু। তখন কি তুমি যে লক্ষ্যতে জন্মেছো এবং এসেছো, সেটা কিন্তু ইউনিভার্স কিন্তু পরীক্ষার জালের মধ্যে ফেলে দেয়। তো যখন তুমি জালটা কেটে কেটে এগোচ্ছ না রাইট দিকে, তখন ইউনিভার্স তোমাকে পাজলটা সরিয়ে দিয়ে হেল্প করে। দিস ইজ কল্ড ইউনিভার্সাল ল প্লাস প্রোগ্রাম। হ্যাঁ, হি ইজ দ্য বিগেস্ট সায়েন্টিস্ট। তো আমরা যখন 3টে লেসন ধরো শিখতে এসেছি, 2টো শিখতে পেরেছি, আচ্ছা। আরেকটা লেসন বাকি আছে, তার জন্য আবার জন্ম, তখন আবার অন্য রকমের প্ল্যান প্রোগ্রাম, সেটা কিন্তু জানি না আমরা। আচ্ছা আচ্ছা। এটা হয় কি বলতো, যেরকম ওই যে আমরা কিডস জোনে গিয়ে কিডসদের ছেড়ে দিই, কিন্তু বলি যে সাপোজ যে এইটুকু টাকার মধ্যে তোমাকে খেলে আসতে হবে, বুঝতে পারছো? আমাদেরকে উপরওয়ালা টাকা তো বলবে না, আমাদেরকে বলবে তোমাকে এইটুকু সময়ের মধ্যে শিখে আসতে হবে। তো কিভাবে খেলবো না খেলবো বুঝবো কি করে, সেটা তারা দেখছেন আমি করতে পারছি কিনা। যখন দেখবেন যে আমি ঠিক পথে যাচ্ছি, দে উইল গিভ ইউ দ্য লাইট। যখন দেখবেন তুমি ভুল পথে গিয়েছো, মজা নাই কিন্তু, যা আরো যা আরো যা আরো যা, ভুল পথে গেলে আরো কর্ম ক্রিয়েট হবে, কারণ ভুল পথে যখন তুমি যাচ্ছ সবকিছু ইজি হয়ে যায়, কিন্তু তখন কিন্তু ওখানে একজন বসে আছে না, মানে ইনস্ট্যান্ট লিখতে থাকছেন ভালো খারাপ ভালো খারাপ। ইট ইজ ট্রু, আমরা যখন আকাশের রিডিং শিখেছি উই হ্যাভ সিন দ্যাট। হ্যাঁ হয়। তো যখন আমরা ভুল পথে যাই, তখন আরও দেখবে সবাই বলি না যে আমরা এত কষ্ট করছি, আর যারা ধোঁকেবাজ তারা তো ভালো আছে কি করে। সেটা কিন্তু সত্যি দেখা যায়। এইবার পয়েন্টে আসছি আমি, পয়েন্ট এটাই, আমি কাউকে মিন করছি না, শুধু ইউনিভার্সাল ল বলে যাচ্ছি আমি, যে যারা ভাবছেন যে আমি তো ওর টাকা ঠকিয়ে নিয়ে নিলাম, আমি রাজা বা রানী হয়ে গেলাম, ভুল। কারণ যেটা আপনাদের মানে আপনাদের যেটা লেখা হয়ে গেল না, এই যে টাকাটা নিল, সাপোজ আমি তোমাকে ঠকালাম, 100 টাকা নিলাম, আমি ভালো আমি রানী হয়ে গেছি, ঠকিয়ে দিয়েছি তোমাকে,
তুমি মন খারাপ করলে, বললে ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু এই 100 টাকার উপরে ইন্টারেস্ট জমে আমাকে কিন্তু আইদার এই বার্থেই মারাত্মকভাবে তোমাকে সেটা ফেরত দিতে হবে বা আমাকে ভুগতে হবে, নয় নেক্সট লাইফ। এটা কিন্তু কাউকে ভয় দেখানো না, এইটাই হচ্ছে ইউনিভার্সাল নিয়ম যেটা আমি বুঝেছি, কাউকে ঠকিয়ে বুঝিনি, একদম। এই জন্য কিন্তু আগেকার দিনের বুঝেছি। মানুষরা বলতো না, কাউকে ঠকালে তার ডাবলের ডাবল আরো নিজে থেকে বেরিয়ে যায়। এটা একটা পাস্ট লাইফে আমি ডক্টর তৃপ্তি জৈনের পাস্ট লাইফগুলো উনি দিতে থাকেন, তো ওখানেও শুনি আমরা, শেখার তো কোনো এজ নেই, একদম, একদম। তারটাও শুনছি কারণ সে আমার গুরুমা। তো ওখানে বলেছিল উনি যে কোন জন্মে 5 টাকা, মানে ধরো আজ থেকে 500 বছর আগে 5 টাকার অনেক দাম, একদম। রাজার ইয়ে থেকে, খাজানা থেকে মোহর সাপোজ 5 টাকার মোহর সে নিয়ে নিয়েছে সাপোজ, এই জন্মে তাকে 5 লাখ টাকার দেনা শোধ করে যেতে হচ্ছে। এটা ডক্টর তৃপ্তি জৈনেরই একজন ক্লায়েন্টের কথা বলছি, আমি নিজের ক্লায়েন্টের কথা বলছি না। তো ওখান থেকে শিখলাম যে জিনিসটা ইন্টারেস্ট যোগ হতে 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 5 লাখে গিয়েছে। 5 লাখ গেছে। তো বুঝতে পারছো যে ইউনিভার্সাল ল, এই যে আমরা কর্মটা করলাম এই জন্য আমাদের জন্মাতে হচ্ছে, কারণ ওটা তো কোনো একটা তুমি ধরো ক্লাস 1 থেকে 2 উঠতে যাচ্ছ, ফেল করলে আবার ক্লাস 1 কিন্তু তোমাকে আসতে হবে, একদম। ঠিক ইকুয়ালি আমরা যদি লেসনটা লার্ন না করলাম, আমরা ফেল করলাম, তাহলে আবার বিগিনিং থেকে শুরু করতে হবে। যে কোনো গেমেও ধরো ওই যে মারতে 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 এগোচ্ছে, তোমাকে শ্যুট করে দিল, তুমি মরে গেলে, কিন্তু আবার তোমাকে ফার্স্ট থেকে এগোতে হচ্ছে, সেম, একদম সেম, ইন আ বিট ডিফারেন্ট ওয়ে। একদমই। তাহলে এই যে মানে যে লেসনটা মানে নেওয়ার জন্য পৃথিবীতে জন্ম, এবার ওই লেসনটা নিতে যে অনেকের দেখা যাচ্ছে আরো 5-6টা কর্মা ক্রিয়েট হয়ে যাচ্ছে, এবার তার জন্য তাদের জন্মটাও বেড়ে যাচ্ছে, মানে এটা তো তাহলে চলতেই থাকবে, এটা শেষ কোথায় তাহলে? শেষটা এইভাবে করাতে হয়, শেষটা তো শেষ হয় না এখানেই। পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপির মূল আধারই হচ্ছে ক্ষমা। তোমাকে আগে পুরো দেখিয়ে দেওয়া হলো এই লাইফের সাথে কোন লাইফের কোন কার্মিক সোলসের সাথে তুমি কানেক্টেড, তাদের চোখের দিকে তাকিয়ে আমাদের চিন্তা হয় যে তারা এই লাইফে আমাদের কে, বেরিয়ে আসে একদম, কারণ চোখের চাউনি আমাদের সোলের চাউনি হয়, সোলের চাউনি কখনো চেঞ্জ হয় না, আচ্ছা। বডি চেঞ্জ করি আমরা, কিন্তু চোখের চাউনি সেম। আমরা ওই জন্য পিএলআরে বলি যে লুক ইনটু দ্য আইজ, ট্রাই টু ফাইন্ড আউট হু ইজ হি অর শি। তো তখন ওরা বলে দেয় যে আরে আমার মনে হচ্ছে আমার মা, বা মনে হচ্ছে আমার বাবা, বা মনে হচ্ছে আমার স্কুলের টিচার, এরকম আসে, মানে সোলকে চিনে ফেলে। দেখবে রাস্তায় তুমি যে যাচ্ছ হট করে, এরকম আমার আগেও হয়েছে, অনেকেরই হয়, কাউকে দেখে মনে হচ্ছে প্রচন্ড চিনি, কিন্তু কোনোদিন কথা বলিনি, তো ওই জন্য জড়তার কথা বলছি না, সোলকে তো চিনে গিয়েছে, বডি চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য বডি চিনতে পারছে না, কিন্তু এরকম হয়েছে। এবং ছোটবেলা আমার হয়েছে, এসপ্ল্যানেড দিয়ে হাঁটছি, একজনকে দেখে মনে হচ্ছে কোথায় দেখেছি, কিন্তু বের করতে পারছি না কোথায় দেখেছি। তো এখন গিয়ে বুঝতে পারি যে সোলকে চিনতো, কিন্তু বডি চেঞ্জ হয়ে গিয়েছে বলে। আর শোনো, তুমি বাচ্চা রূপে বডিতে আছো, তোমার সোলের যে এজ কত এটা ইউনিভার্স জানে। আমি একটা জায়গায় বলেছিলাম যে আমার সোলের এজ হচ্ছে 21 crores অফ ইয়ার্স, তার থেকেও বেশি। তো আমার একটা মানে নর্মাল পাবলিক উই আর ওল্ড সোলস, নর্মাল পাবলিক হয়েও যদি আমার এতটা বয়স হতে পারে, বডি ইজ নাথিং, তখন মনে আমরা কত বুড়ো হয়ে গেছি। বুড়ো ওখানে বলে না, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে বলে ওল্ড সোলস। আর যারা ওল্ড সোলস, only they have the ability of being empathetic. এমপ্যাথি মানে হচ্ছে সিম্প্যাথি না, এমপ্যাথি মানে হচ্ছে কেউ কাঁদছে সেটা দেখে তোমার চোখে জল আসা, তোমার সাথে হয়নি বাট তোমার চোখে জল আসা, তার জন্যে তুমি চলে গেলে, অনেকে আছে না যে ঝাঁপিয়ে পড়ে ভালো মানে হেল্প করার জন্য, দে আর ওল্ড সোলস। নিউ সোল কখনো পারবে না, কারণ তারা শিখছে। আর এই যে টপিকে ছিলাম যে আমরা কর্মা করে ফেলার পর সেটা এন্ড করব কি করে, পিএলআরে আমরা সেই সমস্ত সোলসদেরকে আনাই, আহ্বান করি, তারা আসেনও, এবং কার সাথে কি করা হয়েছে, কোন ইয়ারে, কোথায়, কি রিলেশনশিপ, সমস্ত বের করে তারপরে ক্ষমা চাওয়ানো হয়, কাট দ্য কর্ড করানো হয় উইথ দ্য হেল্প অফ কখনো আর্কেঞ্জেল মাইকেলের সোর্ড দিয়ে, কখনো দেবী মায়ের ত্রিশূল দিয়ে, কখনো লর্ড শিবার ত্রিশূল দিয়ে, এবং আওয়াজ অবধি পাওয়া যায়, ছানাত করে আওয়াজ হয়, যাদের সোল যত হাই তারা আওয়াজও শুনতে পায়। তো এইভাবে কর্মাগুলো যখন কেটে দিলেন বাবা বা যে দেবী দেবতা বা যে সোলসরা, তারপরে আর ক্রিয়েট করা উচিত না, কারণ আমি তো মুক্ত হয়ে গেলাম, শরীরে কিন্তু ফিলিংসটা আসে যে আমি হালকা হয়ে গেলাম। এবং কর্ড একটা দেখা যায় নাভির থেকে অনেকের সাথে কানেক্টেড হয়ে আছে, সেই কর্ডটাকে কেটে দেওয়া হয় বাই চেঞ্জিং দ্য কালার অফ দ্য কর্ড।
জিজ্ঞেস করা হয় তুমি কর্ডের কালারটা কি দেখছো, কেউ রেড দেখে, কেউ ধূসর কালার দেখে, কেউ ব্ল্যাক দেখে, সেটাকে গোল্ডেন ডিভাইন ব্রাইট লাইটে টার্ন করিয়ে দেওয়া হয় উইথ দ্য হেল্প অফ ডিভাইন। কারণ ক্ষমা, ওইটাই হচ্ছে ক্ষমা। তার এক একজনের এক একটা টেকনিক। তো আমি ডক্টর তৃপ্তি জেনের কাছ থেকে এইভাবে শিখেছি, তারপরে বাবার থেকে শেখা। আচ্ছা, প্রত্যেক মানুষেরই কি পুনর্জন্ম হয় না? কিছু স্পেসিফিক মানুষ আছে যাদের আর পুনর্জন্ম হয় না? দেখো, পুনর্জন্ম না হলে তুমি ওল্ড সোল হবে কি করে? আমরা তো সব তাহলে নিউ সোলে ঘুরছি, তাহলে তো কোনো মানে সবাই কর্মা করে বসে আছি, কেউ নেই সলভ করার। ওল্ড সোলস হচ্ছি বলেই আজকে এই জায়গায় আসতে পেরেছি, যাতে যারা মানে পথের পথিক হারিয়ে গিয়েছে তাদেরকে এনে সঠিক পথে চালানো যাবে না বাবার সামনে। এই জন্য আই এম কানেক্টেড টু লর্ড শিবা। তো আমি অলওয়েজ চাই কি বাবা আপনি ওনাদের পথ দেখান, কারণ দে অল কেম ফ্রম হেম, উইল গো ব্যাক টু হেম। তখন কিন্তু মৃত্যুর পরে যারা যে কোম্পানিতে কাজ করে তার বসের কাছে কিন্তু যাবেন না মৃত্যুর পরে যে আমার টাকাটা দিলেন না দিন, রাইট? যাবেন একটা জায়গায়, সেটা হচ্ছে ইউনিভার্সের কাছে। তাহলে এমন কোনো কাজ না করে যাতে ইউনিভার্সের সামনে গিয়ে পা না কাঁপে, এইভাবে থাকতে হয় আমাদের। এই যে মানুষ এত টাকা পয়সা গাড়ি বাড়ি সব মানে কামায় ভাবছে, ওটা নিয়ে মানে সবসময় সাথে থাকবে, এটা মোহ মায়া, সবসময় ছেড়ে চলে যেতে হবে, সবকিছু ছেড়ে। আরে দিস ইজ কেন বলে, এটাকে কেন বলে মোহমায়া? ইটস লাইক আ বাবল, ফাটলো তো সব শেষ। এই ফাটার জন্য আমরা ওয়েট করি, সেটাই হচ্ছে মৃত্যু। ঠিক আছে, অনেকে ফাটলে ভয় পায় যে গিয়ে মরে গেলাম, অনেকে ফাটার জন্য ওয়েট করে যে এই কর্মটা শেষ করতে হবে আমাকে এইভাবে, যারা বুঝে গিয়েছে। আর যারা সেন্ট সোল, তারা ইচ্ছে করে জন্ম নেন যাতে মানুষকে পথ দেখান। এই যে বললেন না যে মানে কারা জন্ম নিচ্ছে, সেন্ট সোল যারা ওরায়ন প্ল্যানেট থেকে আসছে বা স্টার সিডস বলা হয় যাদের, তাদেরকে বাবা পারমিশন দেন কি গো অ্যান্ড স্প্রেড দিস পিস, স্প্রেড মাই নলেজ। তখন তারা ইচ্ছে করে কষ্টের লাইফটা নেয় সাই বাবা। একদম। হ্যাঁ, তারপরে আরও বহু এক্সাম্পলস আছে। আমার এখন মাথায় সাই বাবার নামটা এসেছে, তো সাই বাবার নামটা আমি জন্য বললাম। এরকম বহু আছে। আমার নিজের গুরুমার নাম মাতাজি শ্রী নির্মলা দেবী। পায়ে হেঁটে, খালি পায়ে হেঁটে হেঁটে গ্রামের মধ্যে গিয়ে গিয়ে উনি ছড়িয়েছেন জ্ঞান। ঠিক আছে, জিসাস ক্রাইস্ট, হ্যাঁ, কিন্তু তারপরেও বলেছেন সান অফ গড বলা হয় তাকে। তারপরে বলেছেন যে ওনাদের মাফ করে দাও। আমরা পারবো, আমাদের শুলিতে তুলছে আর বলছে ওদের ক্ষমা করে দাও, আমরা নেমে শুলি নিয়ে পেটাবো, লাইক দ্যাট। তো আমাদের কি ট্রাই করতে হবে যে ক্ষমা, কেউ কিছু করলো প্রথমে তো রাগ উঠবেই, কিন্তু একটু সময় দিতে হয়, তারপরে ক্ষমাটা মন থেকে এসে যায়। এটা প্র্যাকটিস। আর আমি অলওয়েজ বলি প্র্যাকটিস মেক্স আ পারসন পারফেক্ট। P3 মানে আমি এটাকে খুব মেনটেন করি, আমি বাচ্চাদেরকেও বলি যে P3 মেনটেন করো লাইফে। প্র্যাকটিস মেক্স আ পারসন পারফেক্ট। তুমি যে জিনিসটা প্র্যাকটিস করবে সেই জিনিসটা তোমার রক্তের মধ্যে ঢুকে গেল। বলে না যে 21 দিন কোনো কিছু হলে 21 দিন তুমি প্র্যাকটিস করো, ম্যানিফেস্ট 21 দিন। ওয়াই 21 ডেজ? এই 21 ডেজ এক টানা করলে ভাইব্রেশনটা অন্য লেভেলে যায়। কোনো কিছু তুমি মালা জপছো 21 বার মিনিমাম, তুমি দুবারে মালা কখনো হবে না, 21 বার মিনিমাম 21। সেই 21 করে যতগুলো আসছে তুমি দেখবে, গুণে দেখবে 21 থেকেই শুরু হয়। 21টা হচ্ছে ওই ভাইব্রেশনটা গিয়ে নক করা, তখন ব্রেনে ওই ফাংশনটা হয় কি ও যেটা উচ্চারণ করছে তার মানে এটা ও নিতে চায়। আর যখন নিতে চায় তখন সাবকনশিয়াস মাইন্ডকে ইউনিভার্সকে নক করে কি আই ওয়ান্ট দিস ভাইব্রেশন, তখন ওই ভাইব্রেশনটা সরিয়ে দেওয়া হয়, সেখান থেকে ম্যানিফেস্টেশনটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। মারাত্মক সাইন্টিফিক ওয়েতে কাজ হয়, কিন্তু সেটা হচ্ছে পুরো বোঝার উপরে। আচ্ছা, পূর্বজন্মে ঘটে যাওয়া কোনো ঘটনার প্রভাব কি বর্তমান জীবনে পড়তে পারে? 100%। আপনার কাছে তো অনেক ক্লায়েন্টরা আসেন, তো এরকম কোনো ঘটনা আছে কি? 100% পড়বে, কিন্তু ওটা একটা সময় হয় যখন ট্রিগার্ড হয়। অনেকের ছোটোবেলায় হয়, এটা সোল ডিসাইড করে জন্ম নেওয়ার আগে। তাকে না এটা দেখবে সেম সোল ইন ডিফারেন্ট বডিজ, তারপরে লাইফ বিটুইন লাইফ, এরকম অনেক বই আছে যেখানে মেনশন করা আছে, মানে মিডিয়ামের থ্রু দিয়ে জানা গিয়েছে যে আমাদের জন্মের আগে আমাদেরকে কিন্তু হিল করা হয়। কারণ এক একটা জন্মর পরে আমরা তো টায়ার্ড হয়ে যাই, স্কুল থেকে বাড়িতে আসার পর কী করতাম, আমরা ঘুমাতাম না, কিছুক্ষণ হলেও আমরা ঘুমাবো, তারপর আমরা খেলতে যাব। জাস্ট লাইক দ্যাট, যেটা বিশাল লাইফ লিড করে এসেছি, সেটা যত বছরই হোক, ওই এনার্জি এক্সচেঞ্জ করি বা এনার্জি নেগেটিভ পজিটিভ যায়নি, মানে সোল তো হাঁপিয়ে যায়, তার জন্য তাকে একটা ডিউরেশন থাকে হিল করা, সেটা ইটস ডান বাই দ্য এঞ্জেলস। সবার একটা স্তর আছে।
তারপরে তাকে সে যখন বলে আই এম নাও রেডি টু গো ব্যাক টু লার্ন দোজ লেসন্স যেটা আমি রেখে এসেছি, তখন তাকে 2-3-4 লাইভ দেখানো হয়। কেউ বিলিভ করুক আর না করুক, বইগুলো পড়ে নেবেন, সোজা কথা। হ্যাঁ, বইগুলো পড়লে বুঝবেন যে আমিও বই থেকেই বলছি। তো তাদেরকে 3-4 ইয়ে দেখানো হয়, ভেরি ইজি লাইফ, মিডিওকার লাইফ, ভেরি লাক্সুরিয়াস লাইফ, টাফ লাইফ, এরকম আরও কয়েকটা। এবং বডি চুজ করার জন্য তাকে ইয়ে করা হয় যে কোন বডিটা তুমি চুজ করবে, কারণ লাইফ যেটা তুমি নেবে সেই উপযুক্ত বডি, সেই উপযুক্ত চেহারা। অনেকে ভাবে না ও এত সুন্দর আর আমি এরকম কেন। ট্রাস্ট মি, ইউ নিড টু লাভ ইয়োর সেলফ, কারণ ইউ হ্যাভ চোজেন ইয়োর ওন বডি। সোল কিন্তু রাইট ডিসিশন নেয়। আচ্ছা, মানে সোল নিজেই চুজ করে, মানে আমি হ্যাঁ ইয়েস, ফ্যামিলি অলসো। এটাও বইতে মেনশন করা আছে। তারপরে মিডিয়ামের থ্রু দিয়ে তুমি পডকাস্ট অনেকেরটা দেখবে, তুমি বেরিয়ে আসবে, মিডিয়াম বলে দিচ্ছে যেগুলো হয়। হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি গ্রুপ হয়, ফ্যামিলি ট্রিয়ের গ্রুপ হয়। তো কে কখন কোন সময় এন্ট্রি করবে সেটাও ওখানে সব রাউন্ড টেবিলের সমস্ত ডিসকাশনস হয়েছে। এখন ওখানকার রাউন্ড টেবিল গ্যালারিও হতে পারে বা আই ডোন্ট নো, কারণ আমি তো এখনও মানে অত উপরে উঠতে পারিনি যে রাউন্ড টেবিলে বসে আমি ডিসাইড করবো, বিকজ আই এম নট ফ্রম দ্যাট পাথ। কিন্তু হ্যাঁ, আমি যেটুকু বুঝতে পেরেছি তার মধ্যেই বোঝানোর চেষ্টা করছি। তো তারপরে সে বলে আমি এই বডিটা নেব। ধরো সোল ডিসাইডস মেয়ে হবে না ছেলে হবে। যদি আমি দেখেছি নর্মালি আমার এতগুলো মানে আনগিন্নাত পাস্ট লাইফস করা হয়ে গিয়েছে, সেখানে যারা মেয়ের বডি নিয়েছে তাদের কষ্ট বেশি করতে হয়েছে। কারণ একটা মেয়ে হয় কি ধরনী নিতে পারে, যার ব্যাগেজেস বেশি, সে আমি দেখেছি নর্মালি সে মেয়েদের বডি চুজ করে। কারণ আমি যদি এই কষ্টটা নিতে পারবো তাহলে আমাকে মেয়ে হতে হবে। কারণ একটা মেয়ে পারে নিতে, নিজের সারনেম চেঞ্জ করে দেয়, নিজের বাবা মার কাছে থাকে না, সে আরেকজনের কাছে গিয়ে তার নামে চলে, বিশাল বড় স্যাক্রিফাইস কিন্তু এটা। তো সে পারে, তার মেন্টালিটিটাই ওরকম হয়। তো অনেক সময় আমাদের এমনও হয়েছে যে যে ভদ্রমহিলা ধরো কথা বলছে, আমি দেখছি ও তো বডিটা মেয়ের, সোল তো ছেলের। ঠিক আছে, কেন বডিটা মেয়ের? কারণ ওই যে লাগেজ যেটা সে নিচ্ছে কর্মার এত ভারী যে ছেলেরা পারবে না। ডিএনএই ওরকম না ছেলেদের যে পারবে। অনেক ছেলেরা কিন্তু পারে, বাট সবাই না, আমি সবার কথা বলছি এখানে। তো ওই জন্য মেয়েদের বডিতেই জিনিসটা করা যায়, কিন্তু সেটাও আবার ম্যাটার করে ইউনিভার্সাল ডিসিশনের উপরে। এই করে আমরা জন্মটা নিই। আর ইন কেস পাস্ট লাইফে বাবা মার সাথে বাজে বিহেভ করেছি, এই লাইফে সেই বাবা মাই আমাদেরকে কিন্তু এই লেসনটা লার্ন করাবে যাতে কর্মাটা এন্ড করা যায়। এমন সিচুয়েশন এনে দেবে যাতে তুমি বাধ্য তাদের জন্য কাজ করতে। ঠিক আছে, তখন দেখবে অনেক সময় হয় 3 ভাই বোন, বড়জন আর লাস্ট জনকে কিছুই করতে হয় না, মেজজনের মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে বাবা মার জন্য, আর বাবা মা মেজজনের উপরেই বসে আছে। এমন মানে মেজজন অনেক সময় ভাবছে রাগের মাথায় যে দাদাকেও করতে হচ্ছে না, বোনকেও করতে হচ্ছে না, আমাকে করতে হচ্ছে কেন? বিকজ তোমার কর্মা আছে ওনাদের সাথে। অনেক আনসার্স কিন্তু পাওয়া যায় যে বাকি দুইজনের কর্মা সেরকম নেই, তোমার আছে, তোমাকে সেই সুযোগটা তারা দিয়েছেন, তুমি করে কাটাও। কিন্তু অনেক সময় কি হয়, আমাদের মাথা গরম হয়ে যায়, আমি কেন করবো, পারবো না, এই ওখানে আবার করলো, আবার নেক্সট লাইফে আবার লার্ন করতে আসতে হবে। এই ভুলটাই তো হয়। একদম। আচ্ছা, অনেকে ছোটবেলা থেকে অনেকে দেখা যায় জল দেখে খুব ভয় পায়, ফোবিয়া, ওখানে আগুন দেখে আগুন দেখে খুব ভয় পায়, এটা ফোবিয়া টাইপের। আবার দেখা যায় অনেকে ছোটবেলা থেকে খুব ট্যালেন্টেড, কারণ আমরা আজকাল যেমন মানে টিভিতে অনেক সময় যে মানে ট্যালেন্ট প্রোগ্রামগুলো যে হয় সেটা আমি দেখতে পারি, ছোট্ট কোনো বাচ্চা এত সুন্দর গাইছে বা এত সুন্দর ডান্স করছে। তো এগুলোর সঙ্গে কি এই পূর্বজন্মের কোনো কানেকশন থাকে? দেখো, আমি যেটা দেখেছিলাম অনুরাধা পোরওয়াল, তার ছেলেটা তখন অনেক ছোট কিন্তু দারুণ ড্রাম বাজায়, এরকম কিন্তু দেখেছিলাম। তবলা বাজাচ্ছে না তো ড্রাম বাজাচ্ছে। পূর্বজন্মে কানেকশন না থাকলে এটা হবে না। সে সেই রকমই জায়গা খুঁজে জন্মেছে যেখানে তার সেই ব্যাপ্তিটা হবে, সেইভাবে সে ছড়াতে পারবে। তাই জন্য মা হিসেবে সে অনুরাধা পোরওয়ালকে চুজ করেছিলেন। এটা আজ থেকে প্রায় 20 years আগে আমি দেখেছিলাম, তখন আমিও স্টুডেন্ট, কিন্তু দেখেছিলাম ওটা মানে কোনো নিউজ চ্যানেলেই দেখানো হয়েছিল। কিন্তু তখন পাস্ট লাইফের সাথে কিছু বলেনি, শুধু বলেছে সি দ্য ট্যালেন্ট। কিন্তু এখন বুঝতে পারি যে ট্যালেন্টটা বাই বার্থ না, ফ্রম দ্য প্রিভিয়াস বার্থ, সঞ্চিত কর্মা। আমরা বহু জন্মে বাজে কর্মা করি, ভালো কর্মা করি, ভালো কর্মার ফলটাও তো পাবো। সবসময় কি কর্মা বাজে না,
কর্মা ইজ মানে কর্ম, আমাদের কর্মটা দুই রকম হয়, পজিটিভ নেগেটিভ। নেগেটিভ হলে আমরা সাফার করে সেটাকে এন্ড করি বা আবার রিগেইন করি যেভাবে হোক। ভালো কর্মা হচ্ছে এই যে খুব বিপদে আছি কিন্তু ফট করে এমনভাবে হেল্প হয়ে গেল, উপরওয়ালা বা ভগবান বলো বা যে নামই ডাকো, এমনভাবে হেল্প করলেন তুমি অবাক হয়ে গেলে যে কী করে বেরিয়ে আসলাম এখান থেকে। তো এটা হচ্ছে ভালো কর্মার থেকে আবার পার্সেন্টেজ তুমি পাও, মানে পুরো চুল চেরা জাস্টিস হয়। কেউ বলতে পারবে না যে ওকে সবসময় ভালো দিচ্ছে আমি কেন পাচ্ছি না, আমি দোষ করেছি, সেটা আমি না কাটালে কী করে ভালো পাবো। মেডিসিনটা না খেলে জ্বরটা কী করে যাবে। এখন তুমি অ্যাজ আ সাইকিক হিলার মেডিসিনটা লিখে দিচ্ছ অ্যাজ মান্ত্রাস অ্যান্ড অল, ওটা আমার দায়িত্ব, ওটা শুনবো, খাবো, না খেলে আমি আগের মতনই পড়ে থাকবো। তখন আমি যদি তোমাকে দোষ দিই যে কী বাজে সাইকিক হিলার, কিছুই করতে হয় না, ভুল, কারণ আমি করছি না, ওটা আমার দোষ। তুমি তো আমাকে পথ দেখিয়ে দিয়েছো, আমি করিনি, তাহলে আমার তো জ্বর থাকবেই। একদম, মানে পথটা তো নিজেকেই চলতে হবে। একদম একদমই। আচ্ছা, এবার আসছে এই যে পিএলআর বা পাস্ট লাইফ রিগ্রেশন, সেটা বলতে আমরা কি বুঝি? পাস্ট লাইফ রিগ্রেশন কথাটাই হচ্ছে যে আমি যে জিনিসগুলো ভুল করে এসেছি বা যে জিনিসগুলো খুব সুন্দর কাজ করে এসেছি সব আবার মনে করা, যেটাতে ম্যাক্সিমাম যেটা হয় যে এই জন্মে যে বাধাগুলো সেটাকে কাটানো। এই জন্মে কেন এত বাধা, তার মানে আমি পিছনের জন্মে কি করেছি, কার সাথে কি করেছি। আজকে আমার বাবা আমাকে সহ্য করতে পারছে না, কিন্তু আমি জানি না আমি কী করেছি। বা আমি একজনের কেস শুনেছিলাম, একটা মহিলা বলছে, ডক্টর তৃপ্তি জেনেরই কেসটা আমার মনে পড়ছে, একটা 2 বছরের বাচ্চাকে দেখে তার মা বলছে ওর গলা টিপে দিতে ইচ্ছে করছে না। সেই কী ছিল, ডক্টর তৃপ্তি জেন যখন ওনাকে নিয়ে গিয়েছেন দেখলেন যে এরা দুজন বোন ছিল। বড় বোনের সাথে এই ওনার বাবারই বিয়ে হয়েছিল, এখন যিনি ওনার বাবা, বড় বোনের সাথে ওনার বাবা ওনার হাজব্যান্ডের বিয়ে হয়েছে, হাজব্যান্ডই বলি নাহলে লোকে কনফিউজ হয়ে যাবে। আর ছোট বোন তখন ছোট ছিল, ধরো 10 বছর বয়স ছোটো বোন, বড় বোনের বয়স হচ্ছে ধরো 18 বছর বয়সে বড়জনের বিয়ে হয়েছে, তার বরের সাথে সে খুব হ্যাপি। 10 বছর পর সে আবার বাড়িতে এসছে, তখন ছোটো বোনের বয়স 20। তখন জামাইবাবুর সাথে শালির একটা রিলেশনশিপ হয়ে তারা পালিয়ে যায়। এই যে পালিয়ে গিয়েছে এই মেয়েটি কিন্তু রাগে ক্ষোভে নিজের লাইফ শেষ করে দিয়েছে, কিন্তু অভিশাপ দিয়ে গেছে ছাড়বো না তোদের। এই যে মৃত্যুর মোমেন্টে যে ইমোশনস আমাদের, তোকে কিন্তু ছাড়বো না আমি কিন্তু আবার জন্ম নেব, তারপরে তোকে দেখে নেব, সে কারণে তাকেও আসতে হবে। ওই যে এইটাই হচ্ছে কার্মিক লুপ, আমরা এই লুপটাকে কাটানোর চেষ্টা করি। এইটা হচ্ছে কার্মিক লুপ, যে যেই আটকে গেল তাহলে ওকেও আসতে হবে, ওর বোনকেও আসতে হবে, উনি তো আসছেনই, তো এই জন্ম ওর বোন এসেছে ওনার মেয়ে হয়ে, ওর বর কিন্তু ওর বরই হয়েছে, কিন্তু মেয়েকে দেখলেই মনে হচ্ছে 2 বছরের বাচ্চাকে দেখলে মনে হচ্ছে গলা টিপে দিই, মানে মেরে ফেলে দিই। সেখান থেকে বাঁচার জন্য ম্যাডামের কাছে যাওয়া। তারপরে ম্যাডাম কিভাবে তাকে ঠিক করেছে সেটা আর ম্যাডাম লেখেনি, কিন্তু ম্যাডামের আর্টিকেলসগুলো আমি পড়ি, তাহলে এই ধরনেরও ঘটনা ঘটে। আমার রিসেন্টলি একজন, আমি বলবো না কে, কিন্তু আমিও পেয়েছি একজনকে, সে তার যখন কাউন্সেলিং হচ্ছে তখনই সে অনেক সময় কাউন্সেলিং থেকেও পাস্ট লাইফের ঝলক চলে আসে। তখন উনি বলেছিলেন উনি নিজেই ঝলক পেয়েছিলেন, যে মৃত্যুর সময় সে বলছে যে আমি কিন্তু তোকে ছাড়বো না, আমি ছেলে হয়ে আসবো বদলা নিতে। এখন তাকে কি করে এই লুপ থেকে, এখন উনি সব ছেড়ে দিয়ে ওনার চিনে গিয়েছে, তো সেটাও চিনে গিয়েছে কে, মানে সোলের এবিলিটি কি, যে সে উইদাউট এনি কাউন্সেলিং সে বুঝে গিয়েছে কে, তাকে সোল স্বপ্নে সব দেখিয়ে দিয়েছে। আর সে তো খেপে বোম, এবার তো তোকে মারবো আমি, এবার ওখান থেকে তাকে হাড্ডাহাড্ডি লড়াই চলতে, তার মা কান্নাকাটি করছেন, আমাকে ফোন করছেন কাঁদছেন, আমি আবার ওকে ফোন করে বলছি তুমি দেখো মা কাঁদছে, এই সেই ওই, তুমি আমার কথাটা শোনো। ভীষণই স্পিরিচুয়াল যে ভদ্রলোকের কথা বলছি, কিন্তু ওই যে ছেলের বডি হয়ে আসবো তারপরে তোকে আমি ছাড়বো না, ওই কেসটা কী হয়েছে বলছি না, কিন্তু এই দেখো কার্মিক লুপ কি হয়, রিবার্থ হয়, হ্যাঁ, বদলা নেওয়ার ইন্টেনশন থাকে, এই বদলা নেওয়ার ইন্টেনশনগুলোকে কাটতে হলে ক্ষমা করতে হয়, এগুলোই পিএলআর-এর মেইন কাজ। মানে গল্প দেখালাম তা না, মেইন কাজ হচ্ছে মূল আধারটা কি, ক্ষমা, মানে কর্মাটা শেষ করতে। এবং তুমি সহজে ক্ষমা করতে পারবে না, কিন্তু ওখানেও তোমার রাগ থাকবে, সোলেরও রাগ থাকতে পারে, সেইটাকে কন্ট্রোলে করে। তো সেই জন্য আমি সবসময় বাবাকে ইনভোক করি, বাবার সামনে সমস্ত কিছু হয়। কেউ বাবাকে দেখতে পায় তার সোলের লেভেল যেরকম, কেউ বাবাকে ফিল করে, কেউ বাবার আওয়াজ শুনতে পায়,
এক একজন এক এক রকম, আমি বলবো না একদম সবাই দেখতে পাচ্ছে, কেউ ত্রিশূল দেখতে পায়, কেউ বাবার নীল আভা দেখতে পায়, এটা বাবা জানেন যে কার সোল কত দূর অবধি আমাকে দেখতে পাবে। আমি তো চেষ্টা করে যাই, কিন্তু আমার কাজ পারফেক্ট ওয়েতে করার চেষ্টা করি, তাও বাবার কৃপায় বাকিটা বাবা বুঝে নেন। অনেক সময় শ্রীকৃষ্ণ চলে আসেন, কি করে বুঝি? শ্রীকৃষ্ণ হচ্ছে বিগেস্ট থেরাপিস্ট সব কিছুতে, কিন্তু হি ইজ দ্য মাস্টার অফ এভরিথিং। তো এমন হয়েছে, আমারই একটা কেস এমন হয়েছে, ভদ্রমহিলাকে নিয়ে তার একটা জন্মে গিয়েছি, বাট ইট ওয়াজ ডে টাইম। আমি দেখলাম শ্রীকৃষ্ণ বাঁশি দিয়ে ফুক করলো একটা, রাত হয়ে গেল, জন্মটা চেঞ্জ হয়ে আরেকটা জন্মে চলে এসছে, যেখানে উনি একটা ছেলে। মানে কি, যতটুকু দেখেছি ওই অবধি দেখো, বাকিটা এই জন্ম থেকে দেখো, এইভাবে কোরিলেট করে দেন উই জয়েন দ্য ডটস অ্যান্ড দেন উই কাম টু আ কনক্লুশন যে আর ভদ্রমহিলাও দেখছে তো, একা আমি না, যে ভদ্রমহিলা এসে উনিও দেখছে। আরে আমি তো রাত্রে দেখছি, আর আমি বলেছি আমিও তো দেখছি, আপনি ছেলে এখন? বলে হ্যাঁ আমি তো ছেলে, আমি তো বুট পরে আছি। মানে এইভাবে হেল্প করা হয়, বিকজ তারা জানেন কতটুকু, সব জন্ম কিন্তু দেখানো হয় না, এই জন্মে কোন জন্মের সাথে কর্মা লিঙ্কড সেইটুকু দেখানো হয়, সেইটুকু ক্লিয়ার করা হয়, সেখান থেকে বের করা হয়। আচ্ছা আচ্ছা। তো এই পিএলআর পদ্ধতিটা কি, মানে কিভাবে আপনার কাছে কোনো ক্লায়েন্ট আসলে মানে কিভাবে করানো হয় সেটা? দেখো, শুধু ক্লায়েন্ট আসলে হবে না, আগে আমি তার কাউন্সেলিং করি ওভার দ্য ফোন, কারণ বডি পিউরিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বলে না বডি মাইন্ড অ্যান্ড সোল এক হতেই হবে, না হলে হতে পারবে না। কারণ থ্রু মেডিটেশন আমাদের একটাই কাজ থাকে, বডি মাইন্ড অ্যান্ড সোলকে এক করা, তবে গিয়ে আমাদের হায়ার সেলফের সাথে আমরা কানেক্টেড হই, তারপরে গিয়ে ডিভাইনের সাথে। তো সেইটা করতে সবাই তো, আমরা কত বছর ধরে আমরা মেডিটেশন করছি, এটা তো আমি আমার ক্লায়েন্টের কাছে এক্সপেক্ট করতে পারি না যে তারাও ওইভাবে মেডিটেশন করছে বা তার আগে থেকে জন্ম থেকে করছে। তাদের যখন প্রবলেম হয়েছে তারা তখন এসছে, কিন্তু তাদের শরীরটাকে আমাকে যথেষ্ট চেষ্টা করে ওই লেভেল অবধি চেষ্টা করি, বাবার উপরে ছেড়ে দিই, কিন্তু চেষ্টা করি যে বাবা প্লিজ হেল্প হার অর প্লিজ হেল্প হিম। বাবা মন্ত্র যেগুলো হয় না, মন্ত্রাগুলো লিঙ্ক আমাকে দিয়ে দেওয়াতে থাকে, এটা 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 আফটার দ্য কাউন্সেলিং। বাবা মন্ত্র শুধু না, অনেক ঘটনাও ওনাকে বলিয়ে দেন। উনি বলেন বাপরে তুমি জানলে কী করে, তুমি বলছো কী করে, তুমি এটা বললে কেটা, এই 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 আচ্ছা, আমাকে তো বাবা বলছেন, আমি তো নিজে কিছু বলছি না, যেটা দেখাচ্ছেন ভিশনে আমি একটু বলে যাচ্ছি, ডিকোড করে বলে যাচ্ছি। তখন কোন কোন মন্ত্রাস কতবার শুনবে, দিনে কিভাবে শুনবে, সমস্ত বলা হয়। আচ্ছা, এইভাবে রেমেডিগুলো দেওয়া হলো, তারপরে এটা বলা হয় যে টেক ইউর টাইম, যখন ভিতর থেকে ইনার ভয়েসে শুনতে পাবে যে নাও আই এম রেডি, তখন তুমি প্রিয়া যিনি আমার সাথে কাজ করেন তাকে তুমি নক করবে, ডেট অ্যান্ড টাইম নেবে, তারপরে আসবে ফর দ্য আমি পিএলআর বলি না এখন আর, বাবা ওই পিএলআরকে দৈবিক সেশন নামে করে দিয়েছেন, কারণ সমস্ত তার সামনের যে সেশনগুলো হচ্ছে ওটা তো দৈবিক সেশনই। তো ওই জন্য ভিতর থেকে আওয়াজটা দেওয়া মানে ইউনিভার্সের আওয়াজটা আসা, যে ইউনিভার্স বলে দেয় নাও ইউ আর রেডি, তো টেক দ্য অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড দেন কাম। আচ্ছা, মানে দৈবিক সেশনের জন্য মানে ও মানুষ যে আসবে তাকে আগে নিজে থেকে রেডি হতে হবে, 7 দিন 10 দিন 15 দিন রেডি হতে পারে না, এরকম কেউ আছে মানে হতেও পারে। শোনো, অনেকে আছে দেখো বিশ্বাসে মিলায় বস্তু, অনেকে আছে কি আমি দেখি হচ্ছে কিনা। দেখো আমার এক্সাম নিতে আসলে তোমার কিচ্ছু হবে না, তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, ইউনিভার্সের কথা তো বিশ্বাস করো, তার উপর বিশ্বাস রেখে আসলে ঠিক হচ্ছে। আর কেউ যদি আমার পরীক্ষা নিতে আসে তখন পুরো গুবলেট হয়ে ফেরত যায়, এমনও হয়েছে, ঠিক আছে, এই যুগে এরকম মানুষও আছে। হ্যাঁ, ইনফ্যাক্ট এমনও হয়েছে যে মানুষকে হেল্প করতে গিয়ে বলতে নেই অনেক দুঃখ পেয়েছি, কিন্তু তারপরে বাবা একটা কথাই বলেন যে ক্ষমা, কারণ তোমার কাজ হচ্ছে এগিয়ে যাওয়া ক্ষমা করে, যেটা আমি মানুষকে বাবার পথটা দেখাচ্ছি, বাবা কিন্তু আমাকেও দেখান, তার মানে আমার থেকেও কর্মা হতে হতে বাবা বাঁচাচ্ছেন। তুমি কারোর উপর যদি রেগে গেলে, ধরো আমি তোমাকে ঠকিয়েছি, তুমি আমার রেগে গেলে, কর্মা হয়ে গেল, কিন্তু তুমি যে বারতেই আর যাবে না কেন, এমন একটা সিচুয়েশন হবে যে তুমি আমাকে এক চাটা মারতে পারো সবার সামনে, বলে দিচ্ছি, মানে একটা সবাই হাসতে পারে, বাট দিস ইজ ইট, আমি নিজেকে নিয়েই বলছি যে এমন একটা সিচুয়েশন হলো, রাস্তার মধ্যে দিল এক চাটা আমাকে, কিন্তু ও নিজেও জানে না যে আমাকে কেন চাটা মারলো, হয়তো একটু গায়ে ধাক্কা লেগে গিয়েছে, হয়তো আমি মেয়ে না আমি ছেলে, এক চাটা মেরে দিল যে দেখে চলতে পারেন না, কিন্তু বদলা কিন্তু হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল, মানে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছে, ব্যালেন্স কিন্তু হয়ে গেল। আমি তো হলাম রে, আমাদের ধাক্কা লেগেছে, আমাকে আমি চিনি না, থাপ্পড় খেলাম আমি, সবাই দেখলো, ইজ্জতটা ফলদা হলো ওখানে, কিন্তু বদলাটা তোমার সোল নিল আমার সোলের থেকে। সিম্পল এক্সাম্পল, যেটা বোঝা গেল সবকিছুর সঙ্গে কিছু না কিছু কানেকশন আছে। আর কেউ যদি আমার পরীক্ষা নিতে আসেন প্লিজ আসবেন না,
বাবার সাথে কানেক্টেড হতে হলে তবে আসবেন, এটা আমি এখনই বলে দিচ্ছি। অনেকে ভাবে না যে ও এত কিছু দেখেছে আমি কিছুই দেখলাম না, ভুল আপনার। কারণ ভিতর থেকে বিশ্বাসে মেলায় বস্তু, সেটাকে মেলাতে হয় যে না আমাকে বাবা যেটা দেখাবেন আমি সেটাই দেখবো, এবং দ্যাট ইজ দ্য ট্রুথ। অনেকে বলে যেগুলো আমি মানে সব রকম দেখে নিলেন, তারপরে 2-3 দিন পরে এমনও হয়েছে যে বলছে ওগুলো স্বপ্ন ছিল। তখন আমি বলি যে নর্মালি তুমি আজকে যত বয়স তোমার, তুমি এর মধ্যে এই ধরনের স্বপ্ন জীবনে দেখেছো? বলে না। আমি তাহলে ওটা স্বপ্ন ছিল না, ওটা সাবকনশিয়াস মাইন্ডে তুমি গিয়েছিলে, বাবার রিলমে গিয়ে যা দেখেছো দেখবে, তুমি কালকেও দেখতে পাবে না, তুমি আজকেও দেখতে পাবে না। নিজের থেকে চেষ্টা করো, দেখো তুমি পারো কিনা, যদি পারো তো জানাবে। কেউ বলতে পারেনি যে পেরেছে। আচ্ছা আচ্ছা। শুধু তারা পেরেছেন যারা বাবার উপর বিশ্বাস রেখে এসছেন। চ্যাপ্টার এন্ড করার পরও কিছু বাকি থাকে, সেটা স্বপ্ন হোক বা কোড হোক, বাবা ঠিক হেল্প করেন, এবং তারা আবার আমাকে রিভার্ট ব্যাক করে যে আমি এই আনসারটা বাবার থেকে স্বপ্নে পেলাম। আচ্ছা হ্যাঁ, তোমাকে আমি এটা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম, মানে উনি আমাকে দিয়ে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিল বাবার কাছে, সেটা বাবা ওকে স্বপ্নে দিয়ে দিয়েছে। আচ্ছা ইনফ্যাক্ট রিসেন্টলি একটি মেয়ে, খুব মিষ্টি মেয়ে, ওর পাস্ট লাইফে গিয়ে দেখলাম ও আমার মেয়ে ছিল। আচ্ছা ওর সাথে না আমি অদ্ভুত কানেক্টেড ফিল করতাম যে আরে বাচ্চাটা এরকম। হ্যাঁ, শি ইজ 27 ইয়ার্স ওল্ড, খুব মিষ্টি মেয়ে, কিন্তু ভালোবাসা পাইনি কখনো। আচ্ছা ভালোবাসা পাইনি, মানে না বাবা মা না কারো কাছে। আমি না ভীষণভাবে কানেক্টেড ফিল করছিলাম ওর সাথে, যে ফোন করছি কিরে, আমি তুই তুই করে কথা বলছি, ক্লায়েন্টসের সাথে কেউ তুই করে কথা বলবো, আমি তুইকে বলছি যে কিরে তুই কি মানে ঠিক আছিস তো, হাউ আর ইউ নাও। ওর যখন দৈবিক সেশন করলাম, দেখলাম হারাপ্পান সিভিলাইজেশনের সময় আই ওয়াজ হার মাদার, অ্যান্ড আই ইউজ টু কল হার উইথ দ্য নেম অফ কাজলি মা। এত আগে? ইয়েস, বাপরে। কাজলি নামটা আসলো কোথা থেকে? ও বললো দিদি আমি না কাজলি মাছ আছে না, বলে আমি খেতে খুব ভালোবাসি। আচ্ছা এটা এই জন্মে ও বলছে, আর আমি তো ওটা জানিই না। আমি কিন্তু নাম দেয় যে আমার গুজবাম্পস দিচ্ছে, আমি ওর নাম দেখেছি, আমি ডাকছি ওকে কাজলি। হারাপ্পান সিভিলাইজেশন আমি নিজে আমি জানতাম, আমি যে আমার ওখানে বার্থ হয়েছিল, এবং অনেক কিছু আমি জানতে পেরেছি ওখানকার কি না হ্যানা তেনা। এই যে আমার মেয়ে ছিল এটা জানতাম না, কিন্তু ওর দৈবিক সেশনে আমি জানতে পারলাম আমার মেয়ে ছিল। এখন এখন ওই মেয়েটা আমি জাস্ট সবার সামনে বলছি, আসবে আমার বাড়িতে 2 দিন পরে আমার আলমারি গোছাতে, যে মাই ডাকছে তো আমাকে, বলে তোমার আলমারি দাঁড়াও এদিক ওদিক হয়ে আছে আমি গুছিয়ে দেবো। হ্যাঁ একদম, কাজগুলো ঠিকঠাক করবি। সো মানে এত সুন্দর না পাস্ট লাইফ জিনিসটা, যে মানুষ আমরা জুড়ে যায়, পুরোনো আগের জন্ম পরিচিত কাউকে আমরা পেয়ে যাই। এবং তারাও ফিল করেছে যে তাই জন্য তোমাকে প্রথমে দেখেই আমার স্ট্রাইক করছে, আমি যেন তোমাকে চিনি। ওর মধ্যে একা আমার মধ্যে না, ওর মধ্যেও হচ্ছে জিনিসটা সেম। একদম। তো ওর জন্য একটা বড় পাওনা একটা। আমাদের দুজনের জন্য যে আমি আমার মানে মেয়েকে হারিয়ে ফেলেছিলাম না, আমি কিন্তু ঢুকিয়ে আর ওই অবধি দেখে রেখে দিয়েছি, কারণ ওইটা না কানেক্টেড ছিল না ওর এই লাইফের সাথে, মানে ওর যে প্রবলেম তার সাথে কানেক্টেড ছিল না। আচ্ছা, আচ্ছা। কিন্তু দেবী মা ফট করে যখন ওর মানে ক্লোজ করতে যাচ্ছি দৈবিক সেশন, তখন আমাকে বললো যে ইউ ওয়্যার হার মাদার। অ্যান্ড তখন আমি বললাম আরে তোমার মা ছিলাম আমি, আমাকে দেবী মা বলছে, বললো যে এটা হয়তো বেরোলাম, তারপরে আমাকে মেসেজ করেছে যে আমার নাম কি ছিল, দেখলাম ভিতর থেকে আওয়াজ আসছে কাজলি। কাজলি মানে কাজল বোধ হয়, মোস্ট প্রবাবলি। আচ্ছা, আচ্ছা। কাজলি ওই বলে ওই ওই civilizationের একটা নাম। সিভিলাইজেশনে কাজলি ডাকতাম, কাজলি। আমি কিন্তু এখনও কাজলি ডাকি ওকে। ও বলেছে তুমি আমার কাজলি ডাকবে, আমি কাজলি ডাকি, কিন্তু এখনকার দিনে এই নাম তুমি পাবে না। একদম। আমাদের মধ্যে কাজলি নাম তুমি কোথাও পাবে না, তুমি হয়তো রাজস্থানে পেতে পারবো কোথাও, কিন্তু দেখো সিন্ধু সভ্যতা কোন দিকে ছিল, ওখানে এই নামগুলো ওই সময় ইউজ করা হতো। তুমি বুঝতে পারছো জিনিসগুলো কি অদ্ভুত। আর সোল টু সোল কানেকশন, আমি সবসময় বলি আমার কাজ সোলকে সোলের সাথে কানেক্টেড করা, মানুষকে বাবার সাথে কানেক্টেড করা। আমি হচ্ছে পিয়ন, আমি হচ্ছে পিয়নের কাজ করছি, যে বাবার কাছে নিয়ে বলছি নিয়ে চলে এসেছি, বাকিটা ইয়র ওয়ার্ক। আমার কাজ হচ্ছে নিয়ে যাওয়া, কিন্তু সেখানে করতে গিয়েও কত কিছু আমি পেয়ে যাচ্ছি অদ্ভুতভাবে। আচ্ছা, এই যে দৈবিক সেশন মানে সেটা চলাকালীন মানে কোনো সোল কি মানে স্থূল শরীর ছেড়ে কি সূক্ষ্ম শরীরে প্রবেশ করে? সবাই ওইভাবেই যায়। আচ্ছা, অনেকের অনেকের সময় প্রচণ্ড প্রবলেম হয়ে যায়, ওরে বাপরে মানে বাপ। ফিরতে আবার না না, কি ওটা কোনো সমস্যা? অসুবিধা হয় না, আচ্ছা। নিয়ে যাওয়াটাই প্রচণ্ড কঠিন। ও আচ্ছা। এই যে ওনার শরীর, আমি যে তোমাকে মন্ত্র দিলাম, কি শিওরিটি যে তুমি রোজ মেনে চলেছো, একদম। এইখানেই ভুলটা হয় কিন্তু। কারণ তুমি চলে আসলে 15 দিন পরে বা 1 মাস পরে কি 10 দিন পরে কি 2 দিন পরে যে আমার হয়ে গেছে, আমি কিন্তু মানা করি যে এত তাড়াতাড়ি না, তোমার একটু স্পিডে হলো কি না, না আমার সময় নেই, এই কাজ ওই কাজ, অনেকেই বলতেই পারে।
তো তখন আমি ইউনিভার্সকে বলি যে আমি কিন্তু রিস্ক নিচ্ছি, ইটস অল আপ টু ইউ। সেই কারণে তারা অনেক কিছু, আমি বলবো যে এখানে কিন্তু আমার কোনো দোষ নেই, তাড়াহুড়োটা কখনো করতে নেই। যে সময়টা দেওয়া হয় ওই সময় অবধি ওয়েট করতে হয়, ভিতর থেকে আওয়াজটা না আসা অবধি আসা উচিত না, তাহলে দোষ পুরো আমাদের দিকে দিয়ে দেয়। তো কিন্তু এখানে দোষী তুমি বলো কে, একদম তুমি বলো এবার, মানে পুরো সবার সামনে আমি কথা রাখলাম যে আপনারাই বলুন দোষীটা কে তাহলে। কারণ আমি একবারও বলছি না যে কালকেই আমি তোমার সেশনটা নেব। দেখো, এভরিথিং ইজ মানি এনার্জি প্লাস এনার্জি মানে এক্সচেঞ্জ। যে প্রসিডিউরটা আপনি দিচ্ছেন সেটা মানে একদম পারফেক্টলি ফলো করতে হবে। করতে হবে, কারণ আমার কাছে টাকাটা আমি পেলাম, কিন্তু কাজটা যদি তুমি না পাও তাহলে আমার লাভটা কি হলো? সেখানে আমি যখন বলছি ওয়েট করে এসো, আর তুমি ওয়েট করছো না, তা তুমি যদি না দেখতে পাও ঠিকঠাক, তাহলে দোষ টাকার। এটা আমি ছুড়ে দিলাম, হ্যাঁ আমি ছুড়ে দিচ্ছি কোয়েশ্চেনটা আপনাদের সবার কাছে, এবার আপনারাই আনসার দেবেন যে আমার দোষ না যারা মানছে না কথা তাদের দোষ। আচ্ছা, এই মানে দৈবিক সেশনের মাধ্যমে মানে বর্তমান জীবনের কোনো সমস্যা মানে সেটা কিভাবে মানে সেটার থেকে মানে বেরিয়ে আসা সম্ভব? মানে আপনার এমন কিন্তু ঘটনা আছে কি যে বর্তমান জীবনে খুব মানে ক্রিটিক্যাল সমস্যায় ছিল, কিন্তু দৈবিক সেশনের মাধ্যমে সেই সমস্যা থেকে সে বেরিয়ে আসতে পেরেছে? অনেক কটা এরকম হয়েছে, মানে দেখা গিয়েছে ফিনান্সিয়াল এত স্ট্রেস ক্রাঞ্চ, বেরোতেই পারছে না, যেখানে যাচ্ছে সেখানে দরজা বন্ধ দেখছে। আচ্ছা, তো সেখান থেকে বাবার কৃপায় ওই পিছনে চলে যাওয়া হয়, কাকে ঠকিয়েছি বা কি করেছি, হ্যাঁ কার মনে দুঃখ দিয়েছি। এমনও এসছে যে আস্তা বলের একটা ছেলেকে পিটিয়ে তাকে বাড়ির কাজ করাতাম, এরকম একজন ক্লায়েন্টের এসছে। সে এই জন্মে হ্যাঁ প্রচণ্ড কষ্ট করছে এবং শাশুড়ির কাছে লাঞ্ছিত হচ্ছে, বরের কাছে লাঞ্ছিত হচ্ছে সব। এইবার যখন তাকে তার পাস্ট লাইফে নিয়ে যাওয়া হলো না, সে ছিল একজন ফোর্টের মালিক, মানে জমিনদার। এবার সে যাদের যাদের পিটিয়েছে, যাদের উপর অত্যাচার করেছে, গ্রামের উপর অত্যাচার করেছে, তারা এখন সব ওর ইনলজ হয়ে এসছে। আচ্ছা, মানে ওর সারাউন্ডিং সব একদম ওরাই। এবং যেটা দেখছি পঞ্চায়েতে বসে উনি উল্টোপাল্টা দিচ্ছেন, রায় দিচ্ছেন, আর অন্যরা পিটানি খাচ্ছে, আজকে তারাই কিন্তু ইনডিরেক্ট লোকে পেটাচ্ছে, ঠিক আছে। আর একটি মেয়ে, তার সাথে তার ইললিগাল রিলেশনশিপ ছিল, তার বউ কখনোই তাকে ঠিক করতে পারেনি, সেই কারণে এই জন্মে ওটা ব্যালেন্স করতে তার সেই জন্মের বউ এই জন্মে বর হয়ে এসছে, এবং তাকে দিচ্ছে মনের দুঃখ নাও। এবার বোঝো, জৈসি করনি বৈসি ভরনি বলে না, যেমন কর্ম তেমনই ফল, ফলটা নাও এবার। এখন কেন সহ্য করতে পারছো না? তো ওর যে রাগটা ছিল, রাগটা পুরো ইউটার্ন হয়ে কান্নাতে চলে গেল, দিয়ে বললো আমি এরকম বাজে কাজ করেছি ইমিডিয়েট। আর সবাই কিন্তু ভেঙে পড়ে যে কান্না কাঁদে, তো অনেকে কিন্তু এমন কাঁদে বলে আস্তে, তোমার বাবা মা বাইরে বসে আছে, ভাববে আমি পেটাচ্ছি তোমাকে, আস্তে আস্তে একদম মারাত্মক লেভেলের হয়। এবং তুমি সেই সোলদের সামনে ক্ষমা চাইছো, ভিতর থেকে কান্নাটা আসবেই, কেন আমি এই ধরনের নিম্ন কাজ করে এসেছি, আজকে আমার সাথে তো হবেই, ওকে ক্ষতি করছি, একে ক্ষতি করছি, টাকা মেরে দিচ্ছি, তাই জন্য আমার ফিনান্সিয়াল ক্রাঞ্চ। সবার আবার ফিনান্সিয়াল ক্রাঞ্চ কিন্তু ওখান থেকে আসে না। অনেকে এখন নামটা নিলাম না, অনেক ধরনের ক্রিয়াকর্ম করিয়ে মানুষকে ডাউন মারছে, ঠিক আছে। অথচ এই ক্রিয়াকর্মেরও কিন্তু একটা আছে যে এমনি এমনি তুমি আমার শত্রু হওনি, আমি নিশ্চয়ই তোমার সাথে কিছু না কিছু করেছি। বা অনেক সময় হয় এই জন্মেই কর্মাটা ক্রিয়েট হলো, আগের জন্মে কিছু হয়নি, এই জন্মে ক্রিয়েট হলো, এই জন্মেই ওটাকে শেষ করতে হলে তখন কি হয়, যার আমি পাস্ট লাইফ করাচ্ছি তার সাথে যাদের যাদের হয় না বনিবনা, তাদের হায়ার সেলফে ডাকতে হয়। এবং হায়ার সেলফকে ডাকার আগে ইনভোক ভালোভাবে করে নিতে হয় যে আমি ডাকবো বাবার সামনে, আপনারা প্লিজ আসবেন, জীবিত কিন্তু হায়ার সেলফ মাস্টার সোল যে তাকে ডাকা, কারেক্ট, তাদেরকে ইনভোক করা হয় এবং তারা আসেনও, আসবেনও, যদি ওই নাদ মানে নাভি থেকে আওয়াজটা যেতে হয়। বলে না যে গলা দিয়ে আমরা গান গাই না, নাভি থেকে যতক্ষণ না গান গাইবে ততক্ষণ এফেক্টিভ হবে না। ওই যে আগেকার যুগে যে হতো না যে বৃষ্টি নামিয়ে দিচ্ছে, নাভি থেকে আওয়াজটা বেরোতো, সেটা গিয়ে কানেক্টেড হতো ডিভাইনের সাথে, সেখান থেকে ডিভাইন তার কথা শুনতো। এখন তো আমি জানি না, বাট শুনেছি, আমরা সবাই শুনেছি এই ঘটনাগুলো, আগে যেগুলো হতো আর কি। আর রিসেন্টলি আমি বুঝতে পেরেছি, যে আগেকার দিনে মানুষদের আমরা ভাবি না যে গ্রামের লোক, ভাবতেই পারি, আমি একসময় আমিও ভাবতাম যখন ছোট ছিলাম, ঠিক আছে, দে ওয়ার এক্সট্রিমলি স্পিরিচুয়াল, তাই জন্য একজন এক একটা সায়েন্টিস্ট হয়ে ঘুরে বেড়াতো, মানে নিজের মনে মনে। দেখবে মন্দির যেটা ফর্ম করিয়ে মানে তৈরি করেছেন, আমরা বেরিয়ে করতে পারছি না যে কিভাবে করলো এভাবে। একদম
ওয়াল মানে পিলার্সগুলো সব মাটির সাথে লেগে আছে, একটা শুধু ভাসছে একটুখানি। কি করে হচ্ছে এটা? সেই পিলারকে নাড়াতে গেলে পুরো মন্দির ভেঙে পড়বে। হ্যাঁ, খাজানা কোথায় রাখা আছে মন্ত্র ছাড়া দরজা খুলবে না। এগুলো কি যারা ইলিটারেট, বিজ্ঞান কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত এইগুলো দিতে পারেনি। সায়েন্স কি দিতে পেরেছে? এগুলো কি বলবো আমরা যে তারা ইলিটারেট? আমরাই ইলিটারেট, যে আমরা এখন পারি না। না, এটা ঠিকই, আগেকার যুগ কিন্তু আমাদের থেকেও অ্যাডভান্স ছিল, অ্যাডভান্স অনেক ছিল advance ছিল। বলেই দেখো হারাপ্পা বা মহেঞ্জোদারো এখনো ওই যে সিভেজ আর একটা সিস্টেম, গোটা আস্ত পাহাড় কেটে একটা মন্দির তৈরি হয়েছে। আপনি ভাবুন, কৈলাস আগেকার দিনে তো টেম্পল। ছিল না, প্লেন ছিল না, কিছু ছিল না, কিভাবে করবে? কোথাও পাথরের চিহ্ন পাওয়া যায়নি যে এক্সট্রা পাথর পড়ে আছে, কিন্তু কৈলাস টেম্পল আমরা সবাই জানি কি এক মানে মাস্টারপিস, হ্যাঁ না? তারপরে যেটা বলতে যাচ্ছিলাম, তারা আমি একটু কিন্তু হারিয়ে যাই ফট করে। হ্যাঁ, তারা এই যে খাজানা লুকিয়ে রাখতো, হ্যাঁ, সেই খাজানা পেতে গিয়ে এখনকার মানুষের দম ফেটে যাচ্ছে। কত মন্দির আছে তার গুপ্তধন মানে পেতেই পারিনি, পেতেই পারিনি এখনো। মানে ট্রাই করতে গেলে দেখা যাচ্ছে মারা যাচ্ছে বা কিছু হচ্ছে, মানে ওই কাজটা বিফলে যাচ্ছে। তাহলে এই ধরনের মানুষেরা কোন লেভেলের সায়েন্সকে বুঝতো? এইখানে বসে বলে দিচ্ছে স্টার্স অ্যান্ড কনস্টেলেশনস আর প্ল্যানেটস, আর এইভাবে ওই যে একটা ঘটনা হয়েছিল না, যে ব্রহ্মদেবের কাছে এক রাজা তার মেয়েকে নিয়ে এসেছিলেন ফ্লাই করে বিমানে, যে তার মেয়ের সঠিক পাত্র পাচ্ছেন না, মেয়ে এত গুণী, নামটা ভুলে গিয়েছি। 20 মিনিট ব্রহ্মদেবের শুনেছি আমি ঘটনাটা। ইয়েতে রাজসভায় ছিলেন, তারপরে পৃথিবীর লোকে অনেকগুলো যুগ 1 লাখের উপরে, 1 লাখ বছর না কত বছর পার হয়ে গিয়েছে, কতগুলো যুগ পেরিয়ে গিয়েছে। তারপরে দেখা গেল যে তার শ্রীকৃষ্ণের দাদা বলরামের সাথে বিয়ে হয়েছিল। তো ওনারা সত্যযুগের থেকে বিলং করতেন। 20 মিনিট শুধু ব্রহ্মদেবের সভাতে ওয়েট করেছিলেন। হ্যাঁ, এখানে লাখ লাখ বছর পেরিয়ে গিয়েছে। তাহলে ব্রহ্মলোকের সময় আর এখানে সময় করে same তাই না, জন্য বলে আলাদা। যে ইউনিভার্সের মধ্যে কোনো সময় নেই, কারণ সময়ের কোনো মানে আমরা ক্যালকুলেটই করতে পারবো না যে আমাদের সাথে কিভাবে মিলছে। কিন্তু এই যে গিয়েছিলেন ফিরলেন, দিস ইজ কি বলবো, মানে বলে না যে একটা ইউনিভার্স থেকে তুমি আরেকটা ইউনিভার্সে গেলে সেখানে ফিরলে, তাহলে আমরা কিরকম উন্নত ছিলাম তখন, একদম। কোন লেভেলে উন্নত ছিলাম যে আমি গিয়ে আনসার নিয়ে ফিরছি। আমি কোন লেভেলে স্পিরিচুয়াল, যে আমি ব্রহ্মদেবের কাছে যাচ্ছি আনসার মানে খুঁজতে। দৈব শক্তিটা এতটাই ছিল আনসার মানুষের খুঁজতে মধ্যে। কার কাছে যাচ্ছি? ব্রহ্মদেবের কাছে। তাহলে আমি নিজে কিরকম, কতটা নিজেকে সৎ রেখেছি এবং কোন লেভেলের আমার সোল। তুমি সত্যযুগে বলতে পারো না যে নিউ সোল বা ওল্ড সোল, ওইটা ওই রকমই ছিল তখনকার মানুষেরা বা সোলসগুলো, হ্যাঁ, পবিত্র। এইটাতেই তো বোঝা যাচ্ছে যে আমরা কতখানি সায়েন্টিফিক্যালি হাই ছিলাম একদম। বাই আওয়ার থটস। এখন আমরা কত কষ্ট করে যাচ্ছি, একদম। তাও পৌঁছতে পারিনি ঠিকঠাক। আর ওনারা এই গ্যালাক্সি থেকে ওই গ্যালাক্সি, ওই গ্যালাক্সিতে ওই গ্যালাক্সি হয়ে আবার ফিরছেন। একদম একদম সো এটাই হচ্ছে সিম্পল আনসার। একদম। আর বলছি এই মানে ডক্টর তৃপ্তি জেন আপনার পাস্ট লাইফ সেশন করেছিলেন, যেটা আপনি বলেছিলেন, তো তার অভিজ্ঞতা যদি একটু বলেন আমাদের। মারাত্মক। অ্যাকচুয়ালি আমার বাবা যখন চলে যান না, তারপর আমি বাবা তো মানুষ বলতে পারে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, কিন্তু নিজের লোকেরটা না ভয় লাগে না তখন। প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হলেও ভয় লাগে না। না, একদম। তখন আমরা বোঝার চেষ্টা করি যে কী বলতে চাইছে বাবা। তো আমি খুব বোঝার চেষ্টা করছিলাম যে বাবা কী বলতে চাইছে, কিন্তু বুঝতে পারছিলাম না। বাট মারাত্মকভাবে বাবা তার প্রেজেন্স ফিল করিয়ে যাচ্ছিল আমাদের বাড়িতে। হ্যাঁ, তখন আমার মাথায় কোথার থেকে আসলো, আমি তার 1-2 বছর আগে না রাজ পিছলে জনমকা আমি দেখতাম। আমার বড়টা তখন ছোট, তো ইউটিউবে দেখবে এখনও এনডিটিভিতে আসতো, ওটা ওই এপিসোডসগুলো দেয়, এখনও দেয়, মানে তুমি সার্চ করলে পেয়ে যাবে। ওটা দেখতে দেখতে আমার মানে বাবা চলে গিয়েছে 2019-এ, আমি 2016-17-তে দেখতে দেখতে ভাবতাম এটাও কি সম্ভব। দেখো আজকে যে আমি ওই কাজটাই করছি, এটা ওই সময় কিন্তু আমি জানতাম না যে আমিও আসছি এই ফিল্ডে, আমি জানতাম না। আমি ভেবেছিলাম এটাও কি সম্ভব। ঠিক আছে, তারপরে বাবা চলে যাওয়ার পর মাথায় আসলো বাবার সাথে কথা বলতে হবে। ট্রিগার্ড হলাম আর কি, যে বাবা আনডান কি ওয়ার্ক ছিল যেটা বাবা আমাকে বলতে চাইছে কিনা আমি বুঝতে পারছি না। তারপরে ডক্টর তৃপ্তি জৈনকে আমি মেসেজ করি, তো শি জাস্ট আস্কড মি কি হোয়াট ইউ ওয়ান্ট। তো আমি লিখেছিলাম আই ওয়ান্ট টু টক টু মাই ফাদার। বাস, আর কোনো আনসার দেননি উনি। জানুয়ারিতে ওনার ওখান থেকে আওয়াজ আসে মেসেজ যে আই এম কামিং টু কলকাতা, এই ভেনিউ, তো ইউ হ্যাভ টু পে দিস মাচ, তো এখানে সেশন হবে, তো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান গেট ইন টাচ উইথ আস। তো আমি তো ওয়েটই করছিলাম যে আমাকে যেতে হবে, তো গিয়েছি। 16 জনের একসাথে 5 লাইফ হয়েছিল। ম্যাডাম পার্সোনাল সেশনস নেন, কিন্তু এটা আমাদের গ্রুপে হয়েছিল, আমরা গ্রুপে গিয়েছিলাম। তো কলকাতাতেই এসেছিলেন ম্যাম, সেনেটর হোটেল আছে না, সেনেটর হোটেল, ওখানে। তো ওদের যে বড় কমন একটা রুম হয় না, গ্যালারি মতন বড়, ওইখানে
আমাদের হয়েছিল। আমাদেরকে বলে দিয়েছিল কুশন নিয়ে আসবে, কারণ শুতে হবে তোমাদের মাটিতে। আমাদের তো মাটিতে ওই যে বিছানার মতন বিছানার চাদরও নিয়ে গেছিলাম আমার মনে আছে। হ্যাঁ, তো ওখানে তো কার্পেট পাতা, তার উপরে চাদর পেতে কুশন, আর কুশনটা বলে দিয়েছিলাম এমন যে যাতে ঘাড়ে ব্যথা না লাগে, কারণ চক্রাসগুলোকে অ্যালাইন থাকতে হয়। এখন আমরা সেটা বলি যে যখন করাই তখন বলি যে একদম বাচ্চার একটা বালিশ দিয়ে দিই যদি কারো ঘাড়ে প্রবলেম থাকে, তো না হলে পুরো স্ট্রেট যাতে শোয়। চক্রা ব্যালেন্স অ্যালাইন্ড না হলে তোমার সোলের সাথে আমি নিয়ে যেতে পারবো না তোমাকে। সোলের সাথে মানে নিজেরও একটা তো কন্ট্যাক্ট আমাদের করতে হয়, মানে কানেক্টেড হতে হয়, ওটাই তো করতে পারবো না। যদি চক্রাস এরকম এরকম থাকে তাহলে তোকে কী করে বের করবো আমি? তখন আমি ম্যাডামের ইয়েতে 2 দিন আমরা গিয়েছিলাম, আমার ওখানে ম্যাডামের কাছে আমি শেখা ওখান থেকে শুরু। তারপরে আমি বিভিন্ন ইনস্টিটিউশনে শিখেছি, কিন্তু ম্যাডাম আমাদেরকে আমি 4টে থেকে 5টা আমার পাস্ট লাইফ দেখেছিলাম, যেখানে একটা লাইফে আমি নিজের বাবাকে নিজের মেয়ের রূপে দেখেছি। হ্যাঁ, সেখানে আমি জয়সলমেরে, রাজস্থানের জয়সলমেরে আমি জমিনদার ছিলাম। সেখানে আমার মেয়ে ছিলেন আমার বাবা, তার নাম ছিল চম্পা। নামগুলো খেয়াল করবে। হ্যাঁ, আমার এই জন্মের বড় ছেলে সে ছিল আমার মেয়ে চম্পার ছেলে, মানে আমার গ্র্যান্ডসন, চেহারা সেম। আমার আপন দাদা এই জন্মে সে ছিলেন চম্পার হাজবেন্ড। আর আমার যে স্কুল ফ্রেন্ড আছে একজন, সে ছিল আমার দোস্ত, মানে আমি ছেলে ছিলাম, সে ছিল আমার দোস্ত, হু ওয়াজ আ কিং। তার ছেলের সাথে ছোটবেলায় আগে কথা হতো না যে তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো, তো ওইটা হয়েছিল। আচ্ছা, সে কারণে ছেলে হচ্ছে প্রিন্স। এই জন্মে কিন্তু আমার দাদা খুব সুন্দর দেখতে। আচ্ছা, বুঝতে পারবে ওর অরাই ডিফারেন্ট, কারণ সোল তো নিজের অরাটা নিয়েই আসে, ভীষণ অন্যরকম দেখতে, সবার সাথে মেলে না। কিন্তু ছেলেটি একটা মেয়েকে ভালোবাসতো। তখনকার দিনে কি বাবাকে তো বলতে পারছে না যে আমি একে বিয়ে করবো না, আমি ওকে বিয়ে করবো, বাবা তো অলরেডি ঠিক করে রেখেছে। যখন আমি দেখলাম যে ওই যে আমার মেয়ের হবু জামাই সে একটা জায়গায় গিয়েছে, আমি দেখতে পাচ্ছি কিন্তু একটা জায়গায় গিয়েছে কার সাথে কথা বলতে, দেখলাম যে যে মেয়েটিকে ও বোঝানোর চেষ্টা করছে সেই মেয়েটি হচ্ছে এই জন্মে ওর বউ, মানে আমার বৌদি। ওই জন্মে মিলন হয়নি, ওই জন্য এই জন্মে আবার এসছে, আর এই জন্মে মিলন হয়েছে। এবং মেয়েটির যে বাবা সে হচ্ছে ওর শ্বশুরমশাই এই জন্মেও, কিন্তু ওখানে হচ্ছে পাগড়ি পরে আছে। হ্যাঁ, আর মেয়েটিকে দেখলাম যে যখন এই ছেলেটি বলল যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, মানে এটা কিন্তু তুমি টেলিপ্যাথিতে হয়, সব টেলিপ্যাথিতে হচ্ছে, মানে তুমি বুঝতে পারবে না কি বলছে, কিন্তু তুমি বুঝে যাবে, মানে শুনতে পাবে না বাট বুঝে যাবে। বলছে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না কারণ বাবা এটা ঠিক করে রেখেছে, বাবাকে না বলতে পারছি না। তো না কাপড়টা দিয়ে মুখটা ঢেকে নিয়ে কাঁদছিল। ঠিক আছে, তারপরে ইনসিডেন্ট আর বলবো না, কারণ সেটা বলা যাবে না, ইটস ভেরি 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 পার্সোনাল। কিন্তু এই জন্মে দেখো, যেহেতু আমার কারণে এই জিনিসটা হয়েছিল যে ছেলেটি ভালোবাসা পেল না, দেখো এই জন্মে আমি কিন্তু ওদের বিয়ের সময় ওদের মানে দাদাভাইয়ের যে ওয়াইফ মানে আমার বৌদি, তাকে কিন্তু আমি আগলে রেখেছিলাম। আই রিমেম্বার কি হয়তো আপনার জন্য এই জন্য বিয়েটা হলো, আমার জন্য হলো না, বাবা মাই ঠিক করেছিল, ওর অ্যারেঞ্জ ম্যারেজ। কিন্তু কেউ বুঝতে পারতো না যে ননদকে আর নতুন বউকে মানে এই ধরনের রিলেশনশিপ, মানে ওই যে পশ্চাতাপ। কিন্তু আমিও জানতাম না যে আমার যে বন্ধুর ছেলে তার কিন্তু আরেকজনকে ভালো লাগে, এটা আমিও জানতাম না, তো দোষ আমার ছিল না। কিন্তু তারপরেও দেখো আমরা, আমার দাদা হয়ে এসছে, ও ছোটবেলা থেকে পড়াশোনার টাস মার, ছোটবেলা থেকেই মানে পুরো গাইডেন্সে গাইডেন্সে গাইডেন্সে। আর মেইন যখন সময় হলো আমার ওকে দেওয়ার, তখন এইভাবে ফেরত দিয়েছি যাতে ওদের বন্ডিংটা হয়। আমি বলবো না যে আমার জন্য হয়েছে, কিন্তু আমি চেষ্টা করেছি গুড ভাইব্রেশনস দিতে যাতে ও হ্যাপি থাকে। সো দিস ইজ দ্য ওয়ে আই হ্যাভ গিভেন ব্যাক দ্য গুড কর্মা। ও যে কষ্ট পেয়েছিল যে হ্যাঁ বলতে হচ্ছে আমাকে ওনার মেয়েকে বিয়ে করার জন্য, সেই মেয়েও এসছে এই জন্মে আমার বাবা, সেই জন্মে ওর ওয়াইফ ছিল। তাহলে বুঝতে পারছো, সোল কোনো জন্মে তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, বুঝতে পেরেছো? মানে এমন এমন জিনিস যে তুমি নিতে পারবে না। এই জন্মে শুনেছি মানে বিভিন্ন ধর্মগ্রন্থ সেটা লেখা থাকে, মানে যে সারাউন্ডিং যে আর রয়েছে তারা কিছু না কিছু কানেকশনে আগের জন্মের সঙ্গে এই জন্মের মানে লিংক রয়েছে। এইবার শোনো, এই জন্মে যখন বাবা মানে এক এক জন্মে এক একটা রিলেশনে আসে, এই জন্য যখন বাবা একদম এন্ডিং টাইম, তখন কিন্তু দাদাভাই তাকে সামলেছিল এবং বাবার জন্য পুরো ব্যবস্থা কিভাবে কি, তার মানে কি আগের জন্মে যে ওয়াইফ ছিল ভালো বাঁচতাম না বাঁচতাম কিন্তু দায়িত্ব করেছি।
তো এইটা আমি দেখতে পেয়েছি কি করে, আমি যখন জিজ্ঞেস করায়, যখন ম্যাডাম যখন জিজ্ঞেস করায় সোলসদের জিজ্ঞেস করো, তখন when I asked him কি he said কি I have done my responsibility. দাদাভাই কিন্তু বেঁচে আছে, কিন্তু ওই যে মাস্টার সোলকে ডাকা হয়েছে, তো মাস্টার সোল I have done my responsibility. I am happy that I have done my responsibility. তুই বুঝতে পারছো যে কি অদ্ভুত, এটা আমার লাইফের কথা বলছি, আমি আমার পাস্ট লাইফের কথা বলছি। আরেকটা লাইফে আমি দেখেছি, আমি ফ্রেঞ্চ রেভলিউশনে, ওখানে আমি সোলজার, মানে হেড অফ অল দ্য সোলজার্স, ঠিক আছে। তো ওইটা আছে হোলিরুড প্যালেস ইন ফ্রান্স, হ্যাঁ এডিনবার্গ না এডিনবার্গ, উচ্চারণটা ভুল হতে পারে আমার, ইডেন বা এডিনবার্গই হবে, এডিনবার্গে হোলিরুড প্যালেস আছে। ওইখানে আমি থাকতাম ওই প্যালেসেই, এবং আমার এই লাইফে যিনি হাজব্যান্ড, সে ওই লাইফে আমার স্ত্রী ছিল। আচ্ছা, আর এই যে ছোট্টটা না, এই যে রায়মান, এ আমার ছেলে ছিল। আচ্ছা, মানে এই লাইফেও ছিল। হি কেম উইথ দ্য সেম ফেস। ও বাঙালি লাগে না দেখতে, ইউরোপিয়ান লাগে। আমি দেখেছি শুধু কোকড়া কোকড়া চুল ওর তখন ছিল, এখন স্ট্রেট হেয়ার। আর ও যে গ্যালিস দেওয়া শার্টগুলো পরে বেরিয়ে আসলো, ছোট্ট, সেম চেহারা, ঠিক আছে। আমার ওয়াইফকে দেখছি আমি, আরে এ তো এই জন্মের হাজবেন্ড আমার, চোখ সেম, চেহারা নিয়ে কি মানুষ প্রতি জন্মে জন্মায়? চোখ সেম। আচ্ছা, এই জন্মেও আমার হাজবেন্ড কিন্তু ভীষণ হ্যান্ডসাম, ওই জন্মে আমার অ্যাজ আ ওয়াইফ শি ওয়াজ ভেরি প্রিটি। আমি সেটাই ভাবছিলাম, মানে সেশনের সময় যখন পাস্ট লাইফে নিয়ে যাওয়া হয়, চেহারা সেম না থাকলে চিনব কি? অ্যাট্রিবিউটস মেলে। আচ্ছা, আমার মধ্যে একটু ম্যানলিনেস আছে, কারণ আমি ম্যাক্সিমাম বার্থ ছেলের বার্থ নিয়েছি, আচ্ছা, খুব কম বার্থ আমি মেয়েদের বার্থ নিয়েছি, এটা আমি জানি। কিন্তু এই যে ছেলে ভাবটা, এটা কিন্তু বার্থের থেকেই আসে, অ্যাকোয়ার করি আমরা, সঞ্চিত কর্মা, প্রারব্ধ কর্মা, এরকম অনেক কিছু আছে। তো এইগুলো আমরা নিচ্ছি ওখান থেকে, নিচ্ছি। আমার ভুরু মেলে, ওই ফ্রেঞ্চ রেভলিউশনে আমার এই যে ভুরুর কাটিং, এটা মেলে তখনকার থেকে, আমার এই চোয়ালে এই জায়গাটা মেলে। এবং আই হ্যাভ সিন মাই সেলফ কি 6 feet 2 inches না 3 inches, কি সুন্দর আমি হর্স রাইড করছি, আমি জীবনে ঘোড়ায় চড়িনি, ঠিক আছে। এবং আমি ফাউন্টেন দেখতে পাচ্ছি, আমি সেই ছবি অবধি ডক্টর তুপিজনকে দিয়ে দিয়েছিলাম যে আই হ্যাভ সিন দিস প্লেস, এই জায়গাটা আমি দেখেছি। পুরো 1772 ইয়ার চলে আসলো, হোলিরুড প্যালেস নাম চলে আসলো, এর আমার তুমি বলছো আমার গায়ে কাটা দিয়ে যাচ্ছে, ইটস মাই বার্থ। আর আমার নামে না দ্য স্টোরি অফ আ সোলজার বই নাকি বেরিয়েছিল, যেখানে আমার নাম ভিক্টর ছিল, ইট ওয়াজ মাই নেম। তো আই হ্যাভ সিন কি ফায়ার বলছি, আর সব ঢপ 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 ক্যাননসগুলো পর চালাচ্ছে। আমার মৃত্যু কীভাবে হয়েছিল, এই জন্মে, যে ফোবিয়া তুমি বলেছো না, ফোবিয়া, আবার আসছি। আমার কিন্তু ওই একটা ফোবিয়া আছে যে আমাকে যদি আমার বাচ্চাও জড়িয়ে ধরে না খুব টাইট করে, আমার কিন্তু মনে হয় হাত পা এর মধ্যে ছাড় তাড়াতাড়ি। সেই জন্য আমার মৃত্যু হয়েছিল, আমাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছিল, মানে শত্রুপক্ষ আমাকে, ওই যে আটকে থাকা, মনে হচ্ছে দম ঘুরে গেলাম, ওখানে আমি শেষ হয়ে গেলাম। এইখান থেকে কিন্তু এখনও আমাকে নিজেকে কষ্ট করে বেরোতে হচ্ছে, নাহলে মানে আমিও পারতাম না। এই যে দেখালেন ম্যাডাম, সেখান থেকে বুঝলাম যে এই ফোবিয়াটা আমার কোথা থেকে এসেছে, বুঝতে পারছি এবার। মানে জিনিসটা জেনে গেলে তখন হয়তো ভয়টা অতটা থাকে না, ইজি হয়ে যায়, কিন্তু ইজিও অত স্পিডে হয় না, ইট টেকস টাইম, তোমাকে ওটার জন্য ওয়ার্কআউট করতে হবে। তুমি পাতলা হতে গেলে কি করতে হয়, আমাদের পাতলা হতে গেলে জিম বা যোগা বা কিছু, তো আমরা ওয়ার্কআউট করছি, তারপরে এই রেজাল্টটা পাচ্ছি। তো এখানেও আমরা যে ধরনের, আবার কামিং টু দ্য সেম টপিক, যেখানে আমরা যেভাবে যা দেবো ওটা মেনটেন করতে হয়, একদম, না হলে তো আমাদের দোষ না। আচ্ছা ম্যাডাম, আপনি বলেছিলেন বিভিন্ন সোল আপনার সঙ্গে কানেক্ট করে, তো সেটা কিভাবে কানেক্ট করে বা কেনই বা তারা কানেক্ট করে? আচ্ছা, কেনই বা তারা কানেক্ট করে, ওটা তারা জানে, ঠিক আছে। বাট আমি যেটুকু বুঝেছি যে সোলসরা, দেখো সব সোলসরাই কিন্তু ভীষণ অনেস্ট হয়, দে নেভার লাই। সোল ওয়ার্ল্ডে কেউ মিথ্যে কথা বলে না। তুমি যদি বলো যে তুমি আমার ওয়াট লাগিয়ে দিয়েছো কেন, বললো আমাকে তো ও বলেছে তোর ওয়াট লাগাতে, কারণ ও ব্ল্যাক ম্যাজিক করাতে আমাকে ডেকেছে এবং আমাকে বলেছে তোর ওয়াট লাগাতে, আমি লাগিয়ে দিয়েছি। বাট একটা আছে এখানে, ফট করে কোনো সোল কারোর ক্ষতি করতে পারে না, কোনো না কোনো জন্মে তুমি তার সাথে কিছু একটা করে রেখেছো, সেই কানেকশনটা ট্রিগার করে তারপর আনা হয়, এইটা আমি বুঝতে পেরেছি। কারণ যখনই কেউ আসে না, আর ক্লায়েন্টের সাথে দেখি কানেকশন বেরিয়ে আসে, যে ও এটা করেছিল ওই জন্য ও এখন সামহাও এইভাবে কানেক্টেড হয়ে গেছে। দিস ইজ ইউনিভার্সাল প্ল্যান, যে এখান থেকে এইভাবে হবে, তারপরে তুমি এভাবে রোজ। ইউনিভার্স ইজ, আই এম নট সেইং হি ইজ ভিলেন, হি ইজ দ্য মাস্টার অফ অল, যে তোমাকে দিয়ে দিচ্ছে যে শেখো, কোয়েশ্চেন পেপারটা দিয়ে দিচ্ছে, আনসার উনি বলবেন না, শেখো, কী লিখছো আমি দেখবো, মার্কস আমি দেবো, তুমি করো, ঠিক আছে। তো এরকমও সোলসরা যখন, এরকমও হয়েছে বলছি, অ্যাস্ট্রোটকে আগে আমি ছিলাম, এখন কাজের চাপে অ্যাস্ট্রোটকে আমি নেই।
একজন ক্লায়েন্ট রাত্রিবেলা আমি জাস্ট তার ট্যারো কার্ডস দেখছি ওভার দ্য ফোন, মেয়েটি যে ছেলেটিকে ভালোবেসেছে স্কুল টাইম বাডিজ, সেই ছেলেটি এখন এত চুপচাপ হয়ে গেছে কেন? তো আমি বললাম তুমি আমাকে একটু বলো, তোমার ব্যাপারে একটু বলো, নাহলে আমি কার্ডসের থ্রু দিয়ে যেতে পারছি না, ভাইব্রেশন নিতে হয়। তখন দেখলাম যে ছেলেটি এগোতে চাইছে না, কারণ তার যে এক্স গার্লফ্রেন্ড সে মারা গিয়েছে এবং ওই শখটাও ভোলাতে পারছে না। তুমি বিশ্বাস করবেই না, এটা আমি জানি, কিন্তু যখনই কথাটা বলেছে না, আমি দেখতে পাচ্ছি এটা ব্লান্ট কাট হেয়ারে একটি মেয়ে বলছে কি আমি ওকে আটকে রেখেছি। মেয়েটি বলছে, এবং তার ভাষা যেটাই হোক, সোল ওয়ার্ল্ডের টেলিপ্যাথি দিয়ে কথা হয়, আমাকে বলছে আমি ওকে আটকে রেখেছি, আমি যেতে দেবো না, আমি মারা গিয়েছি, 1 মাস হয়েছে অ্যাক্সিডেন্টে, ও কী করে একজনকে লাভ ইউ বলে? আক্রোশ যে আমি মারা গিয়েছি, তুই দুঃখ করছিস না, তুই আরেকটা রিলেশনে চলে গেলি। আবার এই মেয়েটি ওকে আগলিয়ে রাখার চেষ্টা করছে, ওটা আরও ভয়ঙ্করী হয়ে যাচ্ছে ওই যে সোলের জন্য, যে হু আর ইউ, হি ইজ মাই বয়ফ্রেন্ড, হু আর ইউ। এই জন্য এই মেয়েটির কাছে ছেলেটি আসতে পারছে না, এই মেয়েটিও লাফাচ্ছে, এও লাফাচ্ছে যে কিছুই হচ্ছে না, তাহলে আমরা ভেঙে বেরিয়ে যাই। ও তো ওটাই চাইছে, কারণ আমি 1 মাসও হয়নি জানি, তোমরা বা তো আমাকে বলেছে যে আমি ওদের মধ্যে ক্রিয়েট করে রেখেছি, আমি চাইছি না। এবং এই যে মেয়েটি ওর গার্লফ্রেন্ড, রিসেন্ট গার্লফ্রেন্ড, ও বলছে ওরা খুব ভয় পায়, ছেলেটি খুব ভয় পেয়ে গুটিয়ে যাচ্ছে বারবার। বললাম ভয় তো ওই মেয়েটি দেখাচ্ছে, ও বলছে আমি দেখাচ্ছি ভয়, এটা বলেও যাচ্ছে। তখন আমি ওনাকে বোঝালাম যে ক্ষমা, আপনি একটু ক্ষমা চান, আপনি তো অনেক কিছু জানতেন না, ওই মেয়েটি সবে গিয়েছে, তার তো একটা টান থাকবে, ওই স্পেসটা দিন, যে আপনারা দুজনে মিলেই মেয়েটির কাছে ক্ষমা চান, বলুন যে তোমার তো অ্যাক্সিডেন্টাল মৃত্যু হয়েছে, আমরা তো জানতাম না, দেখো এই মেয়েটিকে ভালো লেগেছে তোমারও, তুমিও দেখো জাজ করে মেয়েটি আমার জন্যই ভালো, কিন্তু তোমার তো লাইফটা অ্যাক্সিডেন্টালি এন্ড হয়ে গেছে, কিন্তু আমার তো লাইফটা আছে, তো তোমাকে এটুকু আর স্পিরিটসরা ইমোশনসে শুধু চলে, ব্রেন নেই, কারণ তাদের বডি নেই, ব্রেন নেই, শুধু ইমোশনস। ওই যে মৃত্যুর সময় যদি তুমি ভাবো তোকে ছাড়বো না, ইমোশন, ওটা নিয়েই তুমি ফিরবে। তো তখন আমি কি করলাম, ওই মেয়েটির আত্মাকে আমি ডাকলাম যে তুমি এইদিকে এসো, আমার বাড়িতে এসো, ওকে জ্বালিও না, তুমি আমার কাছে এসো। এবং এই মেয়েটিও রাত্রিবেলা একা থাকতে পারছে না, ছেলেটিও থাকতে পারছে না, মানে কনস্ট্যান্ট দুজনকে জ্বালিয়ে যাচ্ছে। যখন ডাকলাম আমি দেখতে পেলাম আমার ঠিক চেয়ারে এখানে বসে আছি ডাইনিং টেবিলে, ঠিক আমার রান্নাঘরের সামনে মেয়েটি চলে আসলো। আমি এই মেয়েটিকে যখন ডিসক্রাইব করছি ওকে এরকম দেখতে, এরকম, বলে হ্যাঁ, হাউ ডু ইউ নো দ্যাট, I didn't send you a picture. I said, I can see her, she's here standing. তো ইটস ওকে, ডোন্ট, ও ভয় পেয়ে গিয়েছিলাম না, ভয় পাবার কিছু হয়নি। তখন আমার কাজ কি, মেয়েটি চলে এসেছে মানে মোক্ষ, এছাড়া ওরা কিচ্ছু বোঝে না, ওদেরকে মুক্তি দাও। তখন আমি বাবাকে ইনভোক করলাম কি বাবা, ইউ আর কর্তা ধর্তা ইন এভরিথিং, এই মেয়েটি চলে এসছে, এই বাচ্চাটাকে পথ দেখো, বাচ্চার লাইফ ছিল কিন্তু অকাল মৃত্যুতে সে আটকে গিয়েছে, পৃথিবীর কোনো জোনে আটকে গিয়েছে, কোনো একটা স্তরে। তো ইট ইজ তো অনেক সময় মুক্তি হয়, তার লাইফ তো ছিল, কিন্তু রোড সাইড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি করে। তো বাবাকে বললাম বাবা প্লিজ গিভ হার মোক্ষা, কিন্তু ইন ইয়োর ওন ম্যানার, আমি কোনো ইম্পোজ করবো না কি এইভাবেই দাও, কারণ ভগবান কি বলে, তোমার কি লাগবে সেটা বলো, কিভাবে করবে এটা তোমার বলার দরকার নেই, ঠিক আছে। তো আমি দেখলাম, বুঝতে পারলাম যে একটা ব্লু অরা আসলেন, ব্লু অরা আসলেন, এসে মেয়েটির মাথায় হাত রাখলেন, মেয়েটির পুরো বডি যেটা ব্ল্যাক ছিল সেটা গোল্ডেনিশ হয়ে গেল। হ্যাঁ, এটা তো অ্যাস্ট্রোলকের কথা বলছি, সিম্পল একটা ইনসিডেন্ট বলছি। দিয়ে চলে যখন যাচ্ছে সে আমার দিকে একটা মুচকি হেসে গিয়েছে, তার মানে কি সে ডেফিনেটলি, বাবা যদি মাথার উপরে হাত রাখেন তা তো আমার পুরো ওখানেই জীবন ধন্য, হ্যাঁ না। তো মৃত্যুর পরেও ও শান্তি পেয়ে গেল, তাতে কি হলো, ও এদেরকে ব্লেস করে চলে গেল, কারণ ও মুক্তি পেয়ে গেল। আর কোনোদিনও মেয়েটা আমাকে ফোন করেনি, কারণ ওদের মধ্যে মিল হয়ে গিয়েছে, অ্যান্ড দে আর লিডিং দেয়ার লাইফ। একদম সিম্পল সত্যি ঘটনা বললাম, কিন্তু খুব বিউটিফুল, সত্যি সোল টু সোল কানেকশন। কারণ ওনাকে দেখো, কোথাও আমি একটা টিপস দিচ্ছি সবার জন্য, কোথাও কখনো গিয়ে যদি ফিল করেন আপনারা কি দের ইজ আ প্রেজেন্স, আই ক্যান ফিল সাম প্রেজেন্স, হতেই পারে, তারা কিন্তু ম্যাক্সিমাম টাইমে আপনাদের ভয় দেখানোর জন্য আসে না, তারা মাধ্যম খোঁজে, কেউ আমাদেরকে একটু হেল্প করতে পারে যাতে আমি বেরিয়ে যেতে পারি। একটাই কাজ করবেন, যাকেই মানুন, যে ধর্মের যাকে মানুন, আপনি কোন ধর্মে আমি জানি না, তাকেই বলবেন ডিভাইন প্লিজ হেল্প দিস সোল টু গেট মোক্ষা। এই কাজটা মন থেকে করবেন, আপনাকে তো ডিস্টার্ব করবেই না, বরঞ্চ আশীর্বাদ করে চলে যাবে। কিভাবে হলো সেটা আপনি না বুঝতে পারলে অসুবিধা নেই, কিন্তু মনে ইন্টেনশনটা পিওর রাখবেন, তাহলে ভয় পাবেন না এবং খুশি লাগবে। যখন খুশি মনে হবে না ভিতরে ভিতরে, বুঝবেন যে কাজে দিয়েছে।
এটা একটা রিকোয়েস্ট করে রাখলাম যে ভয় পাবেন না, আমাদের দায়িত্ব এটা করা উচিত। আচ্ছা, এবার একটু আসছি আকাশিক রেকর্ড। আকাশিক রেকর্ড বলতে কি বোঝায়? দেখো, আকাশিক রেকর্ড হচ্ছে চিত্রগুপ্তজির যে লাইব্রেরি, যেটাকে মানে যার আন্ডারে, যার সুপারভিশনে কাজ হচ্ছে, তিনি হচ্ছেন লর্ড ব্রহ্মা, তার নিচে কাজগুলো হচ্ছে। তো সেই লাইব্রেরিটাই হচ্ছে আকাশিক লাইব্রেরি, যেখানে আমাদের প্রথম জন্ম থেকে নিয়ে আমরা কটা জন্ম নেব এবং কি কি নামে কোথায় কোথায় এভরি ডিটেলস ওখানে থাকে। আচ্ছা, তো যতগুলো জন্ম আমরা নিয়ে ফেলেছি সেটার তো সমস্ত লেখা আছে, যতগুলো জন্ম আমরা নেব এবং কি হবে না হবে সমস্ত লেখা। তো এই জন্মে ধরো কেউ অনেকের হয় না যে পাস্ট লাইফ, তার জন্য বাবা সাজেস্ট করছেন না ওর আকাশিক করিয়ে দিস। তো আমি আকাশিকে 7টা কোয়েশ্চেন আমাদের নিতে হয়, এটাই আমরা শিখেছি। আকাশিকে 7টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ইন ইয়োর লাইফ, বা 9টা 10টা 11টা এরকমও হয় অনেক সময়, আর 50 ঘন্টার সময় নিই। আর রিটেন কনসেন্ট নিই আমরা, যে আই এম গিভিং ইউ দ্য পারমিশন অফ 50 আওয়ার্স, 50 ঘন্টা, আমি 50 ঘন্টাই নিই, that you will go and check all the answers with remedies and will come back and will give me the answers back. ওখানে রেমেডি পেয়ে যাই। ওখানে না গেলাম, তো আমাদেরকে না ম্যাডাম যেটা শিখিয়েছিলেন, আমাদের ইউনিভার্সে না এক একজন একটা চেম্বার করে দিয়েছে, মানে অ্যাটিউনমেন্টের পরে চেম্বার্স মতন করে দিয়েছিলেন। আমি একটা উডেন চেম্বার দেখি নিজের ইন দ্য ইউনিভার্স, সব প্ল্যানেটসগুলো ঘুরছে, তার মধ্যে আমার চেম্বারটা মেড আপ অফ উড। তো ওখানে বসে মানে যখন আমি লর্ড ব্রহ্মাকে ইনভোক করি, আমি দেখি একটা খাতা খুলে গেল, পুরো একটা খাতা, এবং ওনার নাম, ফুল নেম, ডেট অফ বার্থ সব নিয়ে। কারণ ধরো নাম হচ্ছে মোহিনী সাপোজ, কিন্তু এই মোহিনী নামে তো অনেক মোহিনী আছে, কিন্তু ওর নাম, ওর স্থান, ওর ইয়ার অফ ডেট অফ বার্থ, এটা তো এক হবে না, আলাদা হবে। তো সেটাকে নিই আমরা, আর পারমিশন তো থাকেই। তো আমরা বসে তখন আমি যেটা দেখতে পাই, অনেকে অনেক রকমভাবে দেখে, আমি যেটা দেখতে পাই এটা হচ্ছে মেডিটেশনের থ্রু আকাশিক রিডিং। আকাশিক রিডিং কিন্তু ট্যারো কার্ডস দিয়ে করা যায়, কিন্তু মেডিটেশনের থ্রু দিয়ে যেটা হচ্ছে সেটা বলছি। আগে নিজেদের বন্ধন দিয়ে নিই আমরা, মানে আগে মেডিটেশনে বসতে হয়, তারপরে এটা মেডিটেশন তো যে কোনো কাজ করতে গিয়ে তোমাকে মেডিটেশন সেটা তো বসতে হবে। তো আকাশিক রিডিং দুটো ওয়েতে করা যায়, একটা কাজ আফটার দ্য মেডিটেশন, একটা হচ্ছে থ্রু মেডিটেশন অনলি। আচ্ছা, তো আমি কার্ডসেটটা থ্রু ইউনিভার্স শিখে গিয়েছি, আমি কারোর থেকে আলাদাভাবে শিখতে হয়নি। আমি মেডিটেশনটা টিচার থেকে শিখেছিলাম একজন, হ্যাঁ, উনি ডক্টর তৃপ্তি জৈনের স্টুডেন্ট, তার থেকে শিখেছিলাম। তো কুশালী ম্যাম, উনি ওমানে থাকেন, 1 বছর ওয়েট করেছিলাম তার থেকেই শিখবো, 1 বছর পরে উনি শিখেছিলেন, তখন শিখেছিলাম। তো আমি দেখি যে পুরো ডায়েরিটা খুলে গেল, মানে একটা বড়, ওই যে আগেকার দিনে ব্যাংকে দেখবে বড় বড় ডায়েরিজগুলো হয় না, এরকম মোটা, ওরকম খুলে গেল। খুলে পুরো ভিডিও শুরু হয়ে গেল, কি হলো না হলো, নাম, হ্যানা ত্যানা, এভরিথিং, ঘটনা সব আসতে। কারণ ওই যে কোয়েশ্চেন্সগুলো করেছে ওইগুলো মাথায় রাখতে হয়। ওই কোয়েশ্চেনগুলো করা শুরু করলাম, আনসার্সগুলো আসা শুরু করলো, এটা হয়েছিল এত সাল, এই নাম, এই 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 করতে করতে পুরো কম্প্যাক্ট একটা আনসার নিয়ে ফিরলাম। যখন মেডিটেশন থেকে বেরিয়ে সাথে সাথে লিখতে থাকি, আর যখন লিখতে থাকি ওটা অটোমেটিক রাইটিং হয়ে যায়। কীভাবে জানো? পুরো আমি ইউনিভার্সের আওয়াজ পাচ্ছি, আমি লিখে যাচ্ছি লিখে যাচ্ছি লিখে যাচ্ছি লিখে যাচ্ছি। এইটাকে আমি জানতাম না, দিস ইজ অটোমেটিক রাইটিং। রিসেন্টলি আমার একটা ক্লায়েন্ট বলেছে আমাকে যে তুমি অটোমেটিক রাইটিং করছো, তার মানে তখন গিয়ে স্ট্রাইক করেছে, আরে হ্যাঁ, তো এটা তো অটোমেটিক রাইটিং, বুঝতে পারছো যে অনেক কিছু না বুঝেও আমাদেরকে ইউনিভার্স দিয়ে দেন। তো তারপরে আর কি রিসেন্টলি একজনের আকাশী রিডিংয়ে দেখতে পেলাম এই জন্মে ভদ্রমহিলাটি প্রচণ্ড সাফার করেছে এবং করছেও। গত কয়েকটা জন্ম আগে উনি নিজে আমাদের এই কলকাতার ওয়ান অফ দ্য প্রিন্স ছিলেন, যে পরে গিয়ে রাজা হয়েছিলেন, নাম বলবো না, সবাই চিনে যাবে, কোনো দরকার নেই। চেহারার মিল, আমি ওই মানে যে ছবিটা চলে আসলো সামনে, সেটা আমি নামটাও চলে আসলো, তখন আমি উইকিপিডিয়াতে খুঁজলাম, বেরিয়ে এসছে, হ্যাঁ। তখন মেয়েটার ছবি আমি ক্রপ করলাম, কোনো পাশাপাশি রাখলাম, দিয়ে মেয়েটাকে পাঠিয়েছি। এই দেখো, তুমি নিজেকে চিনতে পারছো? মিলছে একটা, তুমি বলে না যে কি মেলে কি না, মুখের শেপ, ভুরু, নাক, ঠোঁট, মানে অদ্ভুতভাবে মিলছে, চোখের চাউনি তো সেম। তখন আমিও বুঝতে পারছি যে হ্যাঁ, আমি বানাচ্ছি না, এক্স্যাক্টলি যেটা আছে সেটাই হচ্ছে। তারপরে যেগুলো আসলো, যে উনি যা যা করেছিলেন অ্যাজ বিং আ প্রিন্স, শি ইজ গেটিং ব্যাক। তো সেখান থেকে কী করে রেহাই পাওয়া যায় সেটার আবার বলা হলো যে রেমেডি। কারণ দেখো, ইউনিভার্সের সামনে কেউ আমরা ছোটো না, কেউ বড়ো না, তো লজ্জা পেতে নেই। কারণ আমরা আমাদের বাবা মার সামনে কীভাবে জন্ম নিচ্ছি, তো ওই জন্য লজ্জা পেতে নেই। ভেবে নাও কি ভগবানের সামনে তো ওরকমই আমরা পুরো ক্রিস্টাল ক্লিয়ার, এসপার ওসপার দেখতে পাচ্ছে। লজ্জা পেয়ে লাভ নেই, যেটা ওনারা দিচ্ছেন সেটা মানো, তবে গিয়ে তুমি ওঠো। এবং
ভদ্রমিলার কোশিশ আছে, প্রচণ্ড জেদি। আর ওই যে রাজা ছিলেন না, ওই জেদটা আমি পুরোপুরি দেখতে পাই। তখন আমি মাঝে মধ্যে বলি নমস্তে রাজাজি, বলে এইভাবে বলো না আমাকে, এরকম বলে। বাট আমার খুব ভালো লাগে যে কাদের কাদের সাথে আমার ইন্টারাকশনস হচ্ছে। অনেকগুলো জন্ম আগে কে কে ছিল সেটা তো মানে নাম ওখানে সেশনে রিসেন্টলি থ্রু কাউন্সেলিং আমরা জানি যোধা আকবর, নামটা যোধা ছিলেন না, ছিল না ওনার, অন্য কোনো মারিয়াম নাম দেওয়া হয়েছিল, কিন্তু তার আগে কী নাম ছিল মনে পড়ছে না। ওই সোল ভদ্রমিলার মধ্যে উনি যখন প্রথম ঢুকলেন না, ওনার আকাশিক করিনি, কিন্তু উনি যখন ফার্স্ট ঢুকলেন, বাড়ি থেকে কাউন্সেলিং এসেছিলেন, ওনাকে দেখে মনে হলো রানীর মতন লাগছে, এরকম একটা আসলো আমার। শাড়িটা কীভাবে পরেছে, লম্বা চওড়া, হ্যাঁ, হাসি, এত অমায়িক, এত মিষ্টি, তুমি সব মিষ্টি করে কথা বলো, এরকম এত অমায়িক। আমি হচ্ছে এখনকার যুগে এরকম মানুষও আছে, এখনকার যুগে পয়েন্ট টু বি নোটেড, এখনকার যুগে এরকম মানুষও আছে, এটা মাথায় এসছে। পরে ওনার কাউন্সেলিং করতে করতে দেখি ওমা, এ তো দেখি যোধা আকবর কথাটা বারবার আমার চোখের সামনে আসছে। তখন উনি ওনার কথা বলে যাচ্ছিলেন, হ্যাঁ, ওনার যাকে অদ্ভুতভাবে ভালো লেগেছে, বিয়ের বহু বছর পর এটা হচ্ছে কি করে দেখলাম, আকবর নামটা ওনার ভাইব্রেশনের সাথে মিশছে। পরে ওনার ছবিটা দেখতে চাইলাম, কারণ কাউন্সেলিং হচ্ছে, ছবি এখনকার ছবি দেখাচ্ছে ফ্রেঞ্চ কাটদারি, আমাকে বাবা মুঘল টুপি পরা রাজা আকবরের, এম্পারার আকবরের ছবি দেখিয়ে দিয়েছে। আমার এমন রাগ উঠেছে, কারণ বলার দরকার নেই, অনেক কিছু, অনেকের অনেক কিছু ভালো কাজ করেছেন, খারাপও আছে, তো আমরা খারাপটা জানি না, কিন্তু আমরা যারা হিস্ট্রি ভালো করে পড়েছি তারা জানি। তখন আমি বলেছি তুমি কিছু মাইন্ড করো না, কিন্তু ওনার উপরে কিন্তু রাগ আছে, বলে না না মাইন্ড করছি না, মাইন্ড করছি না। তার ছেলে হচ্ছে জাহাঙ্গীরের রিনকার্নেশনই ভদ্রমিলার ছেলে, এই জন্য ওনার ছেলে নিজের বাবার সাথে অত কানেক্টেড ফিল করে না, ওনার সাথে যেরকম কানেক্টেড ফিল করে। এবং তার ছেলের চেহারাও আমি দেখলাম অন্যরকম দেখিয়ে দিলেন বাবা। কিন্তু আমি এটাও বলবো যে আকবর দি গ্রেট, উনি দুটো তিনটে মানে রিলিজন, বৌদ্ধ ধর্মের জন্য করেছে, হিন্দু ধর্মের জন্য করেছে, হ্যাঁ সব ধর্মের জন্য করেছেন। আমি কাউকে বলছি না যে ছোট বড় কিছু, এমন কোনো কথা বলবো না যে এতে রিভলিউশন হয়ে যায়, কিন্তু অনেক কিছু করেছেন যেটা আমরা অনেকেই জানি। তো আমি ও ভদ্রমিলাকে বলে দিয়েছিলাম তোমার বর, কিন্তু আমি কিন্তু রেগে আছি তার উপরে, বলে না না ঠিক আছে ঠিক আছে, ওটা বর মানে ছিল, এখন না। যোধা আকবর তো সেইখান থেকে আরেকটু এগোলাম, দেখছি যে সাই বাবার কাছে একজন ভদ্রমিলা যার নাম ছিল লক্ষ্মী শিন্ডে, তার ভাইব্রেশন আসছে ওনার শরীর থেকে। আমি ওকে বলছি তুমি না নাকে যে ইয়ে পরে আছো নথ, তুমি না মহারাষ্ট্রের নথ পড়লে তোমাকে মানাবে বেশি। বলতে বলতে ওনার নাম দেখি, মানে ভিশনে বাবা নাম দিয়ে দিলেন, আমি ফটাক করে ব্রাউজ করে দেখি লক্ষ্মী শিন্ডে। আমি ওনাকে যখন বললাম চোখের চাউনি সেম, অদ্ভুত, মানে ওই যে ওরা অনেক ছবি কিন্তু রিয়েল ছবিটাকে একটু এআই করে দেয় যাতে কালারফুল হয়, চোখের চাউনি সেম। ভদ্রমিলা না নিজে অবাক হয়ে গেছে। তারপর উনি বলছেন আমি এই কারণে সাই বাবাকে নিয়ে ভাবছি, এই কারণে, কিন্তু আমি কিন্তু জানি না যে উনি ভাবছেন। তারপরে যেটা বেরিয়েছে, আমাদের মানুষের মধ্যে বহুত দেবী দেবতা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এটাও বলে দিলাম, এটাও পেয়েছি আমি। পরে দেখলাম উনি মানে যে দেবী দেবতাদের যে লোয়ার সেলগুলো থাকে সেগুলো কি অনেকে বললে কেউ বিশ্বাস করবে কিনা জানি না, লোয়ার সেল হায়ার সেল মিশে জন্মাচ্ছে এই যুগে, যাতে মানুষকে রাস্তা দেখাতে পারে। এবং উনি অনেকেই জন্মেছে, অনেকে, শ্রীনারায়ণ অবধি জন্মেছে, যারটা আমি একটা পডকাস্টে কভার করেছি। শ্রীনারায়ণ উনি জন্মে গিয়েছেন অ্যাজ আ ভেরি সিম্পল পার্সন, অংশও বলবো না, কারণ তার যখন আমি ডাইভিং সেশন করতে যাচ্ছি পিছনে দেখছি মুকুটটা আর পিছনে চক্র ইউ ইউ ঘুরছে, এটা মানে দেখিয়ে দিচ্ছে। আর এখন তো তাকে দেখলে তাকে আর দেখি না, শ্রীকৃষ্ণকে দেখি আমি। তা এখন তো পুরোই মানে ওনাকে দেখলে আর কিছু দেখতে লাগে না, শ্রীকৃষ্ণই যেন শ্রীকৃষ্ণকেই দেখছি, আর কিছু লাগে না আমার দেখতে। কিন্তু এই ভদ্রমিলারটা যেটা আসলো, উনি দেবী বগলামুখী, ডিরেক্ট এনার্জি, ভাবতে পারছো দেবী বগলামুখী। আমি ওনাকে ছুঁয়ে বলছি একটু ছো, আমাকে একটু ছো, একটু আশীর্বাদিত করো, বলে না না এরকম বলো না, তুমি এরকম বলো না, কিন্তু আমি কিন্তু ভাইব্রেশন পাচ্ছি। তখন দেবী বগলামুখীর, আমি তো এগুলো কিছু জানি, ঘোর তন্ত্র আমি কিছু পারি না, মন্ত্র কি দেবো, তখন আমি মায়ের সাথে মনে মনে কানেক্টেড হওয়ার চেষ্টা করছি যে মা তুমি বলে দাও কি মন্ত্র দেবো। উনি আমাকে একদিন পরে আওয়াজ দিলেন যে এই মন্ত্রটা ওকে পাঠাবি, তাহলে ওর সাথে আমার যেটুকু বা বাকি আছে ওটাও হয়ে যাবে কানেকশন, অ্যান্ড শি ইজ ভেরি হ্যাপি নাও। মানে কি কেউ বিলিভ করুক না করুক, কিন্তু আমার সেশনগুলো না দৈবিক সেশন শুধু না, বাবাকে আমি বলেছি তুমি ফিল্টার করে মানুষ পাঠাবে, আমার এত টাকা করার দরকার নেই, কিন্তু যেটুকু কাজ করবো মনের শান্তি নিয়ে করবো। বাবা ওই রকমই এনার্জিসদের পাঠাচ্ছেন, চুনে চুনে, মানে চুনচুনকে বলে না,
যাদের মধ্যে বাবা মানে পাওয়ার দিয়ে রেখেছেন। ম্যাক্সিমাম এরকম আসছে এখন যে আর টুইন ফ্লেম, আই এম অ্যাট্রাক্টিং মেনি টুইন ফ্লেমস, এবং ভালোও লাগে যে বা কি মজা 100 টুইন ফ্লেমসে দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, বিকজ জার্নিতে তো সবাই আমরা থাকি, কেউ আগে পায়, কেউ পরে পায়, কেউ দেরি হয়। তো আই এম নট অ্যাট্রাক্টিং অল দ্য টুইন ফ্লেমস, এটা শুরু হয়ে গিয়েছে। তো টুইন ফ্লেমদেরও এক একটা মানে হ্যাঁ, এবং সোল গ্রুপ, হ্যাঁ সোল গ্রুপ থাকে, এবং টুইন ফ্লেম যারা মিট করছে আবার তারপর কিন্তু ছিটকে বেরিয়ে যায় অনেকেই, তখন বলা হয় যে তার মানে তোমাদের এখনো লেসন লার্ন হয়নি, পুরোটাই মানে ডিভাইনের উপর ডিপেন্ড করে। লার্ন হয়নি বলে ছিটকে বেরিয়ে যাচ্ছ, তার মানে আরো 2-3টে বার্ড পরে সেটা মানে ভাইব্রেশনে এসে যায় যে আরো 3টে বার্ড পরে আবার ওরা মিট করবে। তখন কি হয়, ওই যে ট্র্যাকশনটা একদম পুরো একদম এনগ্রসড হয়ে গিয়েছে, আমাকে ওকে পেতেই হবে, সেখান থেকে ঠিক করা হয়। মানে এটা কি আমি বলবো, ইট ইজ কমপ্লিট সায়েন্স উইথ দ্য হেল্প অফ স্পিরিচুয়ালিটি। আচ্ছা ম্যাডাম, এবার আসছি আকাশিক রেকর্ড এবং পিএলআর এর মধ্যে ডিফারেন্স কি আছে? ওকে, একদম সিম্পল ওয়েতে বলছি। আকাশিক রিডিং হচ্ছে আই উইল গো অন বিহাফ অফ ইউ টেকিং দ্য 7 কোয়েশ্চেন্স আর 50 আওয়ার্স এর টাইম, আর আই উইল গো থ্রু অল দ্য কোয়েশ্চেন্স, ওখানে আনসার্স নেব, সব নিয়ে আমি ফিরবো। ওখানে তোমার সোল যাবে না, কিন্তু তুমি শুধু পারমিশন দিয়ে রেখে দেবে। আচ্ছা। আর ডাইভিক সেশন বা পিএলআর যেটাই বলো, তখন তোমাকে নিয়ে যাচ্ছি আমি, তোমার সোলের একটা অংশ বেরোচ্ছে। কী করে বোঝাবো তোমাকে জানো তো, যখন তোমাকে ফেরত আনাবো না, তখন ফাট করে উঠতে বলি না তো আমরা বলি বাঁ পাশ হয়ে শোবে, হাতগুলো একটু এরকম এরকম করবে, গাটা কি ভারী লাগছে, যখন তুমি বুঝবে তুমি এতক্ষণ হালকা ছিলে, এখন তোমার শরীর ভারী লাগছে, তখনই বুঝবে তোমার সোলের একটা পার্ট ছিল না তোমার সাথে, সেবা ফিরলো। আবার বের করার সময় তোমার বডির থেকে পারমিশন নিয়ে সোলকে বের করা হয়, যাতে কিছু, সবারই তো পারমিশন লাগে। আমি দেখেছি যে ইউনিভার্সে না একটা পিঁপড়ে, ইনসেক্টস, এদের যা দাম, মানে আমাদেরও সেই দাম বাবার সামনে। বলে না যে বলতে নেই, কিন্তু দাহ করার সময় কেউ নামাবলি পড়ানো হয় কারো গায়ে পড়ানো হয় না, কেউ লেচ্ছ হেলাতা না, কিন্তু যেখানে যাচ্ছে না সেখানে সবাই সেম রোতে দাঁড়িয়ে থাকে। এটা খুবই দুঃখজনক বলবো না কি বলবো জানি না, আমরা ডিস্টিংগুইশ করি, দুঃখজনকই বলবো আমি। কিন্তু বাবার সামনে বাবা একটা পিঁপড়েকেও যেরকম তার মধ্যে এনার্জি আছে, তাকেও যেভাবে দেখে, কেয়ার করে, আমাদেরকেও ওইভাবে কেয়ার করে। তো বলছি এটাই হচ্ছে ডিফারেন্স। আকাশি রিডিং আমি যাব, তুমি যাবে না, পাস্ট লাইফ রিগ্রেশন বা ডাইভিক সেশন তোমাকে নিয়ে বেরোবো। আচ্ছা। আবার ঠিক পেতে তোমার শরীরে আবার তুমি ফিরবেও, ভয় পাবে না যে বেরিয়ে গেলাম। অনেকে ফিরতে চায় না, এত মজা পেয়ে যায় বলে আমি ফিরবো না, তখন আমি তাকে মনে করাই তোমার বাবা মা ভাই বোন বাইরে ওয়েট করছে, তুমি যদি না ফেরো নিয়ে তো যাবেই যাবে, আমাকেও পুলিশের কাছে পাঠাবে, এই করে মজা করতে করতে তাকে এসে হাসতে হাসতে আবার ফেরে। অনেক সময় অনেকে ফিরতে চায় না। আচ্ছা, ফিরতে কেন চায় না? এত দৈবিক কানেকশন অনেকের হয়ে যায় না, কারণ তাদের পাস্ট লাইফের গুড কর্মাস আছে, তারা যদি দেবতাকে দেখছে তারা কি ফিরতে চাইবে আমাদের কাছে? মানে দেবলোকে পৌঁছে গেলে তো পৃথিবী লোকে কেউ ফিরতে চায় না। মানে এরকম সোলস আছে, প্রচন্ড পাওয়ারফুল সোলস, তাদের সাথে যখন দৈবিক সেশন হচ্ছে তারা হাসতে হাসতে উত্তর দিচ্ছে, হাসতে হাসতে বাবা তাদের সাথে মজা করছে, তারা হাসছে, আমি হাসছি, এরকম হয়েছে। মানে ওটা সেশন, মানে ওটা হচ্ছে গিয়ে একটা পিকনিক হয়ে গিয়েছে, সেশন চলছে বাট ইটস আ পিকনিক অফ অল দ্য ম্যাক্সিমাম ডিভাইন সোলস। এমনও হয়েছে একজন ভদ্রমহিলা বসে আছেন আমার পাশে, আমি তার ছেলের দৈবিক সেশন করছি। এই ছেলেটির যিনি হায়ার সেলফ, আমি নাম নেব না, বাট ইজ আ ডিভাইন পার্সোনালিটি। তো যখন সেশন শেষ হলো না, ওর মা বললো যে দিদি তুমি না পর্দাটা একটু সরিয়ে রেখেছিলে, একটু আলো আসছিল, বাকি পুরো ঘর অন্ধকার করে দিতে হয়। আমি না একটা অদ্ভুত আলো দেখছিলাম সার্কুলেট করছে তোমাদের দুজনকে ঘিরে, মানে ওনার ছেলেকে আর আমাকে ঘিরে। আর বিকজ কোন সোলস এসে গিয়েছিল ওখানে, একটু নাম নিয়ে নিই, আলেকজান্ডার দি গ্রেট, পোরাস, তারপরে হচ্ছে সক্রেটিস, তারপরে হচ্ছে দাঁড়াও এখন আবার ভুলিয়ে দিচ্ছে, মানে এই টেসলা, এই লেভেলের সমস্ত সোলসরা এসে গিয়েছিলেন, তাদের সাথে এই ছেলেটি কানেক্টেড হায়ার সেলফ। আর ওর ভাষা চেঞ্জ, এক একটা জন্মে যাচ্ছে এক একটা ভাষায় কথা বলছে, সে রেকর্ড করা হয়েছিল। আগের কিছু জন্মে ও তাহলে ওদের সাথে কানেক্টেড ছিল, ওদের সাথে ওদের ভাষায় কথা বলছে। এবং লাস্টলি যে কথা বলা শুরু করলো হায়ার সেলফ, আমার ইনফিরিয়র কমপ্লেক্সিটি হয়ে গেছিলো। আমার মনে হচ্ছিলো যে
এত ভালো ইংলিশ বলছে, বাপরে বাপ। আমিও মনে পড়লো যে আমিও তো মাস্টার্স করেছি ইংলিশে ভাই, এখন তো ওই ল্যাঙ্গুয়েজে আনতে পারছি না, কিন্তু কম্পিট করে যাচ্ছি ওর সাথে। কি না, আমার মনে হচ্ছে আমি ছোটো হয়ে যাচ্ছি যদি ইংলিশটা বলতে পারি। মানে কীরকম সোলের লেভেল, যেটা বলছে মনে হচ্ছে দৈবিক বাণী। এরকমও হয়, মানে অরা চেঞ্জ হয়ে যায় জায়গার যখন ঢুকি আমরা প্রপার ওয়েতে যদি হয়, ওই খেলাধুলো না, প্রপার ওয়েতে। এই জন্যেই বলি বডি পিউরিফিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যেটা দিচ্ছি মানুন শুনুন, তারপরে আসবেন। যদি মন থেকে ইচ্ছা না হয় আসবেন না। আচ্ছা, যেটা বললেন আকাশীকে আপনি নিজে করছেন আর মানে পিএলআরে আত্মা আমার সোলও তার আপনার সাথে যাচ্ছে, তো এটা কি মানে এমন কোনো কেস কি আছে মানে ধরুন আকাশীকে সবকিছু তথ্য বেরিয়ে আসছে না, তখন কি মানে পিএলআর করার প্রয়োজন হয়? মানে সবার ক্ষেত্রে কি পিএলআর প্রয়োজন না কিছু মানুষের ক্ষেত্রে প্রয়োজন পড়ে? দেখো, যারা পিএলআর করাচ্ছে তাদের আকাশীকে দরকার নেই, আচ্ছা, আর যারা আকাশী করছে তাদের পিএলআর দরকার নেই। কারণ আকাশীকে একটা যে কোনো একটা করলে হলো না, ভুল। বাবা যদি সাজেস্ট করেন যে আকাশীটা করাবে, তখন উনি পিএলআর করাতে চাইলেও আমি করাবো না। আচ্ছা, কারণ ইউনিভার্স যেটা বলে দেবে সেটাই করবো আমি। কিন্তু যদি বাবা বলে ওর দৈবিক সেশন দরকার, একজনের জন্য এক একটা দরকার, দৈবিক সেশনই দরকার, যদি বাবা প্রেসক্রাইব করে। আর ইউনিভার্স কি, তুমি যে কটা বিদ্যা শিখেছো তার মধ্যেই তোমাকে করিয়ে দেবেন, কিন্তু বাইরে থেকে এমন কিছু করাবেন না যে তুমি জানো না। তো যদি বাবা বলে দৈবিক সেশনে, আর উনি যদি বলেন না আকাশ শিখ, আমি বলো আমি পারবো না। বাবা যেটা বলেছেন ওটাই আপনি বাবার উপরে ফেলে দিন, যে ব্যবস্থা করে দিতে, তারপরে আসবেন, কোনো চাপ নেই। আমার কাজটাই হচ্ছে সোলকে বাবা অবধি কানেক্ট করে দেওয়া, দিয়ে বাবা যে গাইডেন্স দিচ্ছে তাকে পুরো দিয়ে দেওয়া উইথ মন্ত্রাস অ্যান্ড অল। তারপরেরটা ওনার দায়িত্ব, যে কিভাবে আসবে না আসবে তার দায়িত্ব। তাকে খাটতে হবে, আমার কাছে আসতে হলে মানে বাবার সংস্পর্শ পেতে হলে খাটতে হবে, সোজা কথা। এখানে আমার পরীক্ষা নিতে আসলে বাবাই হারিয়ে দেবে আপনাকে, কারণ দরকার নেই, আসতেও দেয় না অনেককে। মানে এমন হয়েছে যে ভাইব্রেশন ঠিক পাচ্ছি না আমি, যে ও পরীক্ষা নিতে আসছে, আমি বাবাকে কিচ্ছু বলিনি, বাবা কাটিয়ে দিয়েছে, এমনও হয়েছে। আচ্ছা, এবারে আসি একটু মেডিটেশন নিয়ে। কারণ আমরা হয়তো অনেকেই মেডিটেশন করি কিন্তু হয়তো প্রপার ওয়েতে করি না। একটু আগে আপনি বলছিলেন সবকিছু একটা প্রপার হ্যাঁ, আছে, তো মেডিটেশনের কি মানে কি পদ্ধতি আছে? একদম সিম্পলেস্ট ওয়েতে যদি বলি, জাস্ট মানে যারা খুবই চঞ্চল বা যারা শান্ত বা বাচ্চা, সবারটাই বলছি, চোখটা বন্ধ করে একটা পদ্ম ফুলকে ভিশনে দেখার চেষ্টা করো। একটা পদ্ম ফুল ফুটে আছে, ঠিক আছে, বা এমনি আধ ফোটা পদ্ম ফুল ধীরে 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 ফুটছে। পদ্ম ফুল মানে কি? শ্রীনারায়ণা। আর যে শ্রীনারায়ণা সেই বাবা, যে বাবা সেই শ্রীনারায়ণা, মানে তাদের তো পাওয়ার অন্যরকম, হ্যাঁ না? তারা যখন আফতার নিচ্ছে তখন ডিফারেন্ট চেহারা, নাহলে এক তো অমনিপোটেন্ট কেন বলছে, এনার্জি সেম। যদি তুমি পদ্ম ফুলটা দেখতে পাও তাহলে বুঝবে যে আমি ইউনিভার্সকে দেখতে পাচ্ছি। ওটাতেই ফোকাস করো 5 মিনিট, আর সাইডে তোমার যে মন্ত্রটা তোমাকে টানবে, বা ওম নমঃ শিবায় বলো, বা যিনি মুসলিম ধর্ম থেকে বিলং করেন, পদ্ম ফুল দেখতে তো অসুবিধা নেই, সে আল্লাহু শুনলেন। যে খ্রিস্টান ধর্ম থেকে বিলং করেন সে হোলি কোনো মন্ত্র মানে শুনছেন, যে মন্ত্রটা, যে ভাইব্রেশনটা, অনেকে ভাইব্রেশন শুনতে পারে, সেইটা শুনেও যদি পদ্মফুল দেখা যায়, দ্যাট ইজ মেডিটেশন। একদম বিগিনার্সদের বলছি, একটা জায়গায় মনটাকে সংযোগ করা। প্রথমে গেস করতে হবে, সেটা যখন চলে আসবে, দ্যাট ইজ থার্ড আই ভিশন দিচ্ছে। অ্যান্ড থার্ড আইয়ের ভিশন দেওয়া মানে সাবকনশিয়াস মাইন্ড কানেক্টেড হয়ে গেছে ডিভাইনের সাথে, অ্যান্ড অ্যাট্রাক্টিং ভাইব্রেশনস ফ্রম ইউনিভার্স ওটাই দিচ্ছে। তখন 5টা মিনিটও যদি বসা যায়, সেখান থেকে শুরু হয়। একদম সিম্পল ওয়ে অফ সিটিং ফর ডুইং মেডিটেশন বলে দিলাম। আর মন্ত্র দিয়ে এগুলো তো আলাদা। 7 চাকরা মেডিটেশন, প্রত্যেকটা চাকরার এক একটা উচ্চারণ হয়। লাম যেটা হচ্ছে মূলাধার, হ্যাঁ, এরকম ওম, অনেক চাকরার অনেক ভাইব্রেশন আছে। আমরা ওগুলোতে ফোকাস করি, যেটাতে আমরা তো এখন করতে আমাদের হ্যাবিট হয়ে গেছে, আমরা ভাইব্রেশনস পেতে থাকি। এটা যে কেউ পেতে পারবে যদি তার মানে একাগ্রতা থাকে। তখন ভাইব্রেশনের মধ্যে বোঝা যায় কোন চাকরাতে প্রবলেম আছে। টিরিং 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 মারে, হাতের মধ্যেও বোঝা যায়, পায়েও বোঝা যায়। তো সেই চাকরার মধ্যে ফোকাস করে সেটাকে পিউরিফাই করা হয় বাবার কৃপায়, তারপরে আবার উঠছি। তো 7 চাকরা মেডিটেশন বেসিক্যালি সবার দরকার, যেটাতে আমাদের 114 উপরে চাকরাস আছে শরীরে। শুধু ভাইব্রেশনটা শুনুক, এটা তো সম্ভব। আওয়াজ মানে কি ভাইব্রেশন, ওইটা শুনুক। প্রত্যেকটা চাকরার আলাদা আলাদা আওয়াজ আছে, আলাদা আলাদা রং। ওইটা শুনে যদি ইউনিভার্সের উপরে ছেড়ে দেয় না, যে বাবা আমি বসেছি
কিন্তু আমাকে ব্যালেন্স করে দাও, জাস্ট ব্যালেন্স করে দাও। যদি ভয় লাগে তাহলে পদ্মফুল বিগিনার্স একদম মানে ওম নমঃ শিবায় হচ্ছে এমন একটা মন্ত্র, বীজ মন্ত্র, যেটা উইচ ইজ দ্য ফাদার অফ অল দ্য মন্ত্রস অ্যাকর্ডিং টু মি। মানে যারা মানে বিগিনার্স তাদের জন্য যেরকম, আমাদের কাছেও সেরকম, আমাদের উপরেও যারা যারা বসে আছে তাদের কাছেও ওরকম। মানে যেটা আমরা শুনছি যে সেভেন চক্রা মানে একমাত্র সাধু মহারাজ যারা মানে সন্ন্যাসী তারাই হয়তো সেটাকে করে থাকে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে ডিপেন্ডস আপন একাগ্রতা। হ্যাঁ, অনেকের মনে সেটা থাকে, আমরা তো সাধারণ মানুষ, আমাদের দ্বারা তো এটা হবে না। গুরু আপনাকে খুঁজে নেবে, আপনাকে গুরু খুঁজতে হবে না, এটা জানবেন। আমার লাইফে যখন গুরুমা এসেছিল, উনি আমাকে খুঁজে নিয়েছিলেন। আমার বহু লাইফে তার সাথে আমার কানেকশন ছিল, কিন্তু এই লাইফে ছিল না। উনি ঠিক আরেকজনের মাধ্যমে আমাকে তার কাছে নিয়ে চলে এসেছেন। গুরুকে খুঁজবেন না, গুরু আপনাকে খুঁজে নেবে। সেই জন্য আমি নিজের থেকে কখনো চক্রাকে রাইজ করতে, অনেকে বলে আমার আগে চক্র খুলতে হবে, কখনো করতে যাবেন না, পাগল হয়ে যাবেন। সোজা কথা, লিখে দেওয়া পাগল হয়ে যাবেন, করতে যাবেন না। গুরু গাইডেন্স বা কোনো মন্দিরে গেলেন, একটা গাইডেন্স দরকার পড়ে। আর যদি কিছু না পারছেন, পদ্মফুলটা ভাবুন না, পদ্মফুল একাগ্রতা আসবে, ইউনিভার্সে আপনাকে বলতে থাকবে যে এইবার এটা করো, এবার আপনার মাথাতে আসতে থাকবে যে আমি এরপরে এটা করি। বাবা যেটা বলাচ্ছেন আমরা ওটাই শুনবো না, তো ভিতরে আত্মা তো বাবার থেকে এসেছে, তো বাবা যেটা বলবে সেটা টেলিপ্যাথিক্যালি আমরা ঠিক বুঝতে পারবো যে এটা এবার আমাদের করা উচিত, তো তাই হয়। কিন্তু নিজের থেকে কিছু করতে যাবেন না, শুধু পদ্মফুলেই থাকুন। যদি বিগিনার হন, ধীরে ধীরে বাবাই আপনাকে পথ বলে দেবে। আজকের এই পডকাস্টে ম্যাডামের কাছ থেকে আমরা আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল এবং এই পাস্ট লাইফ, পূর্বজন্ম এবং পুনর্জন্ম, এই সব কিছু নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য পেয়ে গেলাম। তাই এতক্ষণ আপনাদের মনে যাদের প্রশ্ন ছিল যে আদৌ পূর্বজন্ম থাকে কি না, বা সবারই কি পুনর্জন্ম হয় কি না, জন্ম জন্মান্তর বলে আদৌ কিছু আছে কি না, নিশ্চয়ই আপনারা সব উত্তর সুন্দরভাবে পেয়ে গেছেন। তাই এত সুন্দরভাবে আধ্যাত্মিকতা এবং পাস্ট লাইফ, পূর্বজন্ম, পিএলআর সম্পর্কে যদি আপনাদের নলেজ গেদার করতে হয়, অবশ্যই দেখুন এই পডকাস্ট, কারণ এই পডকাস্টের মাধ্যমে খুব সুন্দর তথ্য কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করা হলো। আর ম্যাডামকে আমরা পেয়ে মানে এত সুন্দর কথা আমরা শুনছিলাম, কোন সময় যে হাতের সময় শেষ হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। তো ম্যাডাম, আশা করব নেক্সট পর্বে বা নেক্সট পডকাস্টে আমরা আপনাকে আবার আমাদের সঙ্গে পেয়ে যাব। একদম, মানে আমার সৌভাগ্য যদি আবার আসতে পারি। থ্যাংক ইউ। একদমই ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।